আমরা ব্যাকলিংকের বিভিন্ন প্রসেস বা টেকনিক নিয়ে আলোচনা করতেছিলাম এবং কিছু ভিডিও দেখছি আমরা। তো আজকে একটা ইন্টারেস্টিং একটা টেকনিক নিয়ে আজকে আমাদের ক্লাসটা হবে। এটা ইজি অ্যান্ড টেকনিকটাও আসলে খুব ইন্টারেস্টিং। আর প্রিভিয়াস যে ভিডিওগুলি দেওয়া হয়েছে ব্যাকলিংকের উপরে, আমি আশা করি সবাই ভিডিওগুলি দেখছেন। আর প্রবলেম যার যেটা আছে এটা আমরা ক্লাস শেষে ডিসকাস করব। তো আজকে আমরা নতুন টপিকটা শুরু করি। আজকে ব্যাকলিংকের যে টেকনিকটা দেখব আমরা, এটার নাম হচ্ছে ফ্লিপ্পা সাইট থেকে কিভাবে আমরা লিঙ্ক সোর্সিং করে নিয়ে আসতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো ফার্স্টেই বলি যে এটার নাম যে আমরা দেখলাম যে ফ্লিপ্পা লিঙ্ক সোর্সিং বা ফ্লিপ্পা সাইট থেকে লিঙ্ক সোর্সিং কিভাবে করতে হয়। তো ফার্স্টেই বলি যে ফ্লিপ্পা সাইটটা কি। আচ্ছা, ফ্লিপ্পা নামের সাথে মিল রেখেই করছে। ফ্লিপ্পা মাইনলি হচ্ছে এখানে ওয়েবসাইট ফ্লিপিং সাইট। সহজ বাংলায় বললে আমরা যে অ্যাফিলিয়েট সাইট বানাচ্ছি বা আদার্স যেসব প্ল্যাটফর্ম আছে, তো এই সাইট বেচা কেনার যে প্ল্যাটফর্ম বলতে পারেন। আমরা হয়তো বা অনেকেই এম্পায়ার ফ্লিপার সাইটের নাম শুনছি। সিমিলার ফ্লিপ্পাও একটা আপনার ওয়েবসাইট ফ্লিপিং সাইট। এখানে আপনার ইনকাম জেনারেট করা যায় এমন সাইটগুলি এখানে বাই সেল করা যায়। আচ্ছা, আমরা তাহলে ফার্স্টেই দেখি যে ফ্লিপ্পা সাইট থেকে যে আমরা লিঙ্ক সোর্স করার কথা বলতেছি, ফ্লিপ্পা সাইটটা কেমন দেখতে, ঠিক আছে, এবং কীভাবেই বা আমরা সেখান থেকে আদার্স ওয়েবসাইটের লিঙ্ক প্রোফাইল থেকে কীভাবে লিঙ্ক সোর্স করে নিয়ে আসতে পারি আমাদের জন্য। ফ্লিপ্পার সাইটটা যদি আমরা দেখতে চাই তাহলে ফ্লিপ্পার ওয়েবসাইটটা হচ্ছে flippa.com। আচ্ছা, flippa.com দেখেন লিখাই আছে নাম্বার 1 মার্কেট প্লেস টু বাই অ্যান্ড সেল। বাই অ্যান্ড সেল কি, এখানে ডিফারেন্ট প্ল্যাটফর্মের আপনি বাই সেল করতে পারবেন। যেমন আমি তো শুধু বললাম যে ওয়েবসাইট, ঠিক আছে, এবং ওয়েবসাইটের মধ্যেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট আছে। কোনো ওয়েবসাইট হচ্ছে যে অ্যাডসেন্সের উপর বেস করে করা, ঠিক আছে। এরপর কিছু আছে আমাদের যেটা অ্যাফিলিয়েট সাইট, ব্লগ সাইট, এরপর কিছু অ্যাপস আছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন অ্যাপস। এরপর বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনার বিভিন্ন সার্ভিস কেনা বেচা হয়, ঠিক আছে। এরকম ডিফারেন্ট প্ল্যাটফর্মের ওয়েবসাইট, যে সকল ওয়েবসাইটগুলি থেকে আপনার ইনকাম জেনারেট হচ্ছে, ঠিক আছে। এরকম ইনকামেবল ওয়েবসাইটগুলিকেই আপনার এই ফ্লিপ্পা বা আমি আরেকটা যেটা নাম বললাম এম্পায়ার ফ্লিপার, ঠিক আছে, এই সাইটগুলিতে কেনা বেচা করা যায়। দুইটা গ্রুপ থাকে, এক গ্রুপ এখানে সাইট লিস্টিং করে বিক্রির জন্য, আরেক গ্রুপ আসে কেনার জন্য। আচ্ছা, এখন আমরা এখান থেকে কিভাবে আমাদের ব্যাকলিংকের জন্য আমরা হেল্প নিতে পারি এই সাইট থেকে। আচ্ছা, হেল্প নিতে পারি এই সেন্সে যে ফ্লিপ্পাতে আমি বললাম যে একটা গ্রুপ হচ্ছে যারা আপনার রেডি সাইট, সাইট থেকে ইনকাম জেনারেট হচ্ছে, ঠিক আছে। তো এরকম ইনকামেবল সাইট যদি কেউ মনে করে যে আমি এটা বিক্রি করে দিব, সো সে তখন এই সাইটে এসে লিস্টিং করে, তার ওয়েবসাইট থেকে লিস্টিং করে যে আমি এই সাইটটা বিক্রি করতে চাই। সাইটের বিভিন্ন ডাটা স্ট্যাটিস্টিক্স দিয়ে সে এখানে সাইটটা লিস্টিং করে। লিস্টিং করার উদ্দেশ্য হচ্ছে যাতে এখানে যারা বায়ার গ্রুপটা আছে, যারা ওয়েবসাইট কিনতে চায়, তাদের সামনে যাতে ওয়েবসাইটটা ভিজিবল হয় বা দেখতে পারে, তখন তারা বিড করে। আচ্ছা, এখন আমরা মেইনলি সুযোগটা নিব হচ্ছে এই যে যারা ওয়েবসাইট রেডি করে ইনকাম জেনারেট করতেছে, এরকম রেডি সাইট তারা যখন সেল করার জন্য এখানে লিস্টিং করবে, ওই লিস্টিং করা সাইট বা রিসেন্টলি সোল্ড হয়েছে এরকম সাইটগুলিকে আমরা দেখব, ঠিক আছে। এই সাইটগুলিকে আমরা টার্গেট করে দেখব যে এই যে অলরেডি তার সাইটটা রেডি করে ইনকামের জন্য ওকে করে সে যে এখানে সেল করার জন্য লিস্টিং করছে,
তার ব্যাকলিং প্রোফাইল কীরকম, কারণ সে হচ্ছে অলরেডি রেডিমেড। ঠিক আছে, সো আমরা নতুন হিসাবে বা আমাদের ব্যাকলিংকের একটা স্টেজে যখন আমরা দেখব যে যারা অলরেডি কাজ করে ফল পাচ্ছে এবং ফল পাওয়ার পর সে এখন আলটিমেট গোল বা আপনি বলতে পারেন যে সেল করার উদ্দেশ্যে যেহেতু এখানে আসছে, তার মানে সে অলরেডি আপনার অন পেজ অফ পেজ সব কিছুতেই কাজ করে আসছে। ঠিক আছে, হয়তো বা কেউ একটু ভালো করছে, কেউ একটু খারাপ করছে, বাট সবাই যেহেতু সেল জেনারেট করতেছে, আই মিন ইনকাম জেনারেট করতেছে, সো সবাই কিছু না কিছু কাজ করছে। ঠিক আছে, সো আমরা সেটাই দেখব যে যে সাইটগুলি সেল হচ্ছে তারা কি টাইপ ব্যাকলিং স্ট্র্যাটেজি ফলো করছে। ঠিক আছে, সেখান থেকে আমরা আইডিয়া জেনারেট করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা এই ট্যাকটিকটা প্রসেসটার নাম বলতেছি যে লিঙ্ক সোর্সিং ফ্রম ফ্লিপ্পা। ঠিক আছে, যে ফ্লিপ্পা সাইট থেকে আমরা লিঙ্ক সোর্স করে নিয়ে আসতেছি, এটাকে আপনারা আরেকটা ভাষায় এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের একটা পোর্শনও বলা যায়। ঠিক আছে, রিভার্স ইঞ্জিনিয়ারিং নাম থেকে বুঝতেছেন যে রিভার্স মানে আপনি উল্টা দিকে, আই মিন আপনার যে কম্পিটিটর বা আপনার যেই আপনার ইন্ডাস্ট্রি সেম ইন্ডাস্ট্রিতে যারা আছে, যাদের ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইটের প্রোফাইল ব্যাকলিং প্রোফাইল চেক করে আপনি সেখান থেকে মানে রিভার্সিবল ওয়েতে আপনি তাদের ব্যাকলিং প্রোফাইল চেক করে আপনি আপনার স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন। ঠিক আছে, তারা যে স্ট্র্যাটেজিতে আগাইছে সেই আগানো সাইটগুলোকে আপনি রিভার্স ওয়েতে দেখবেন যে তারা কি কি স্টেপগুলি ফলো করছে। ঠিক আছে, সো সেই স্টেপগুলি অনুসারে তখন আপনি আপনার স্ট্র্যাটেজি রেডি করবেন। এই জন্য এটাকে আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের একটা টেকনিকও বলা যায়। ঠিক আছে, আরেকটা নামও বলা যায়, সেটা হচ্ছে যে ধরেন যে আমরা তো এখানে যে সাইটগুলি খুঁজবো তারা দেখা যাবে যে অনেক সাইট থাকবে আমাদের ডিরেক্টলি কম্পিটিটর। হয়তো বা আপনি স্পোর্টস নিয়ে সাইট করতেছেন, দেখবেন যে এখানে স্পোর্টসের উপর অনেক সাইট আছে যারা সেল করতেছে, সো বলা চলে যে সে আপনার কম্পিটিটর। ঠিক আছে, বাট এমন কম্পিটিটর যে কিনা আপনার চেয়ে সিনিয়র বা আপনার আগে হয়তো বা সে ডোমেন কিনছে, তার সাইট রেডি করে সে এখন অলমোস্ট তার সেল করার পর্যায়ে চলে আসছে। ঠিক আছে, সো এমন কম্পিটিটর যে কিনা আমার ইন্ডাস্ট্রির, বাট সে অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে আছে এবং সে রেজাল্ট পাচ্ছে। তো এরকম কম্পিটিটরদের ব্যাকলিংগুলিকে আমরা অ্যানালাইসিস করে সেখান থেকে আমাদের লিঙ্ক জেনারেট করার একটা ওয়ে বের করে নিব। ঠিক আছে, সো এটাকে আমরা কম্পিটিটর লিঙ্ক সোর্সিংও বলতে পারি, যে কম্পিটিটরের সাইটের লিঙ্ক প্রোফাইল থেকে আমাদের অপশন খুঁজে বের করা। আচ্ছা, তো যেভাবেই বলি না কেন, ফ্লিপ্পাতে আসার মেইন উদ্দেশ্য তো আপনারা বুঝতে পারছেন আশা করি, যে যেহেতু এখানে অলরেডি যে সকল সাইট মোটামুটি ইনকাম করতেছে, সেই সকল সাইটই যেহেতু এখানে আসে, তার মানে আমরা ধরে নিচ্ছি যে তারা মোটামুটি আপনার খারাপ হোক মন্দ হোক মোটামুটি একটা প্লেস স্টেবল। ঠিক আছে, যেহেতু ইনকাম করতেছে, সো তাদেরকে ফলো করলে আমিও ইনকামের রাস্তায় যেতে পারবো। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি অন্ধর মতো হাতড়েয়া যদি ধরেন যে আপনি আপনার যে কোনো একটা কম্পিটিটরকে নিলেন, ঠিক আছে, তার ব্যাকলিং প্রোফাইল আপনি ফলো করতেছেন বা চেক করতেছেন, বাট আপনাকে আগে বুঝতে হবে যে আমি যাকে ফলো করব সে অলরেডি প্রুফ কিনা। ঠিক আছে, যেহেতু সে এখানে সাইট সেল করতে আসছে, তার মানে সে প্রুফ যে সে ইনকাম করতেছে। তো এরকম প্রুফ সাইটকেই আমরা ফলো করব, যাতে আমাদের রিস্ক ফ্যাক্টরটা কম থাকে। আচ্ছা, flippa.com-এ ঢুকে সবাই একটা ইমেল দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। জাস্ট একটা জিমেল দিয়েও করতে পারেন, জিমেল আইডিটা চাবে আর ফোন নাম্বার চায় এখন, তো সেখানে রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর দেখেন এখানে একদম ফার্স্ট হোম পেজেই আপনার একটা সার্চ বক্স দেওয়া আছে এবং এখানে বলা আছে যে আপনি আপনার ইন্ডাস্ট্রি বা আপনার যে প্ল্যাটফর্ম সেটা লিখে আপনি সার্চ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সার্চ করব কি লিখে? আমরা আমাদের ডিরেক্ট নিশ লিখেও সার্চ করতে পারি, অথবা আমরা এক্স্যাক্টলি নিশ না লিখেও আমরা আমাদের ইন্ডাস্ট্রি যেটা, যেমন কেউ হয়তো বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে সাইট করতেছেন, কেউ হয়তো বা কিচেনে, কেউ হয়তো বা গার্ডেনে, ইন্ডাস্ট্রির নামটা লিখেও সাইট সার্চ করতে পারেন। সেক্ষেত্রে আপনি বেশি সংখ্যক রেজাল্ট
আপনার সামনে শো করবে। ঠিক আছে, স্পেসিফিক নিশ নাম দিলে হয়তো বা সাইট নাও পেতে পারেন, কারণ আপনার এক্স্যাক্ট যেই নিশের উপর কাজ করতেছেন হয়তো বা ওই নিশের উপর অনেকে কাজ করতেছে, কিন্তু তার ব্র্যান্ডের তার ওয়েবসাইটের নামটা হয়তো বা কোনো ব্র্যান্ডেবল নাম বা ইন্ডাস্ট্রি নামের উপরে ডোমেন নামটা, সো সেক্ষেত্রে সেটা মিস হয়ে যাবে। সো আমরা ইন্ডাস্ট্রি নামটা লিখে সার্চ করব, ঠিক আছে, যাতে বেশি সংখ্যক রেজাল্ট আমাদের সামনে আসে, আমাদের সামনে অপশনও বেশি আসে। আচ্ছা, তাহলে সাপোজ ধরেন আমরা যদি এখানে একটা ইন্ডাস্ট্রির নাম লিখে সার্চ করি, ধরেন সাপোজ কিচেন, কিচেন লিখে সার্চ করলাম। কিচেন লিখে সার্চ করাতে ফ্লিপকার্ট এখন আমার সামনে এমন সব সাইটগুলিকে শো করাবে যে সাইটগুলি আপনার এই কিচেন ইন্ডাস্ট্রি রিলেটেড, এবং যে সকল সাইটের ধরেন ডোমেন নামের মধ্যে কিচেন আছে কথাটা, ঠিক আছে, এই টাইপ সাইটগুলিকে সে সব এখানে শো করাবে। আচ্ছা, সে আমাকে এখন অলমোস্ট 69 রেজাল্টস শো করাচ্ছে। আচ্ছা, এখন ফ্লিপকার্টে একটা খুব ভালো অপশন আছে, যেটা হচ্ছে এখানে আপনি ফিল্টারেশন করার অনেক অপশন আছে, ঠিক আছে। সো এরকম ফিল্টার করে করে আমরা একদম এক্স্যাক্টলি আমাদের টাইপ সাইট, আমাদের টাইপ বলতে আমাদের মতোই অ্যামাজন অ্যাফিলিয়েট করে, ব্লগিং সাইট, ঠিক আছে, বা নিশ সাইট যেটাই বলেন, এই টাইপ সাইটগুলিকে নিয়ে আসবো। কারণ আমি বললাম যে এখানে কিন্তু ভ্যারাইটিস প্ল্যাটফর্মের সাইট কেনা বেচা হয়, দেখেন উপরে আছে ওয়েবসাইট, অ্যাপস, ডোমেনও কেনা বেচা হয়, ই কমার্স সাইট বেচা কেনা হয়, এরপর মার্কেট প্লেসের উপরে যে সাইটগুলি করা সেগুলিও কেনা বেচা হয়, সার্ভিস সাইট, এরপর SaaS সার্ভিস অ্যাজ এ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, বিভিন্ন সফটওয়্যার রিলেটেড ওয়েবসাইটও বেচা কেনা হয়, এরপর অ্যাডসেন্সের উপরে মানে যে সাইটগুলি ইনকাম করে সেই সাইটগুলি আলাদাভাবে এখানে ক্যাটাগরি করা আছে। তো আমাদের মেন টার্গেট হচ্ছে যে যারা আমাদের মতো অ্যাফিলিয়েট সাইট করে, ঠিক আছে, অ্যামাজন অ্যাফিলিয়েট করে, এবং ব্লগ সাইট বা রিভিউ সাইট, ঠিক আছে, এই টাইপ সাইটগুলি আমাদের টার্গেট। সো আমরা দেখেন এখানে বাম পাশে ফিল্টারের থেকে আমরা যদি দেখেন এই যে কিওয়ার্ডে আমরা কিচেন দিছি, তো কিচেন রিলেটেড সাইটগুলি আসছে। আমরা এখান থেকে অ্যাসেট টাইপ, অ্যাসেট বলতে এই যে আপনার কি বা মানে কোন প্ল্যাটফর্মের অ্যাসেট বা কোন প্ল্যাটফর্মটা আপনি সেল করতে চাচ্ছেন, আপনি কোনো অ্যাপ সেল করতে চাচ্ছেন বা কিনতে চাচ্ছেন নাকি ওয়েবসাইট, ঠিক আছে, এরকম বিভিন্ন টাইপ অফ অ্যাসেটের লিস্ট দেওয়া আছে। এই যে দেখেন এস্টাবলিশড সাইট, স্টার্টার সাইট, অ্যামাজন FBA সাইট, ঠিক আছে, যারা ড্রপ শিপিং করে, এরপর iOS অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ, ডোমেন, ঠিক আছে। আমাদের এত কিছু দেখার দরকার নাই, আমরা শুধু এই যে ওয়েবসাইটের আন্ডারে এস্টাবলিশড ওয়েবসাইট এটা রাখবো, ঠিক আছে। স্টার্টার সাইট এগুলি অ্যামাজন FBA অ্যাপ এগুলি আমাদের দরকার না, আমরা এগুলি আনচেক করে দিলাম, শুধু এস্টাবলিশড সাইট চেক দেওয়া থাকবে। এরপর এটা হচ্ছে অ্যাসেট টাইপ, ঠিক আছে। এরপর নিচের অপশনটা হচ্ছে ওয়েবসাইট টাইপ। আমরা তো শুধু এই যে এস্টাবলিশড সাইট সিলেক্ট করলাম, এখন এস্টাবলিশড সাইটের মধ্যে কি টাইপের সাইট চাই আমরা, দেখেন সাইটও কিন্তু অনেক রকম আছে, দেখেন ব্লগ সাইট, ডিরেক্টরি সাইট, রিভিউ সাইট, ফোরাম সাইট, এরপর দেখেন ই কমার্সের আন্ডারে ড্রপ শিপিং, ডিজিটাল প্রোডাক্ট, শপিফাই, এরপর সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, শুধু সার্ভিস, ডিজিটাল, ফিজিক্যাল, ঠিক আছে, মার্কেট প্লেস আর ট্রানজ্যাকশন, ভ্যারাইটিস টাইপ অফ ওয়েবসাইট আছে। সো আমরা বলছি যে আমাদের ওয়েবসাইটগুলি হচ্ছে ব্লগ সাইট বা রিভিউ সাইট, ঠিক আছে। সো আমরা এখান থেকে শুধু ব্লগ আর এই রিভিউ এই দুইটা অপশন সিলেক্ট করব। আচ্ছা, এরপর দেখি আর কি কি ফিল্টার করা যায়। নিচে আছে হচ্ছে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির মধ্যে যেহেতু আমরা কিচেন ইন্ডাস্ট্রি লিখে সার্চই করছি, সো এখানে আসলে আর স্পেসিফিকভাবে ইন্ডাস্ট্রি সিলেক্ট করার দরকার নাই। আপনারা দেখতে পারেন এখানে কী কী ইন্ডাস্ট্রি ওরা মেনশন করছে, ঠিক আছে, হেলথ, স্পোর্টস, এরপর জেনারেল নলেজ, ভ্যারাইটিস টাইপ অফ ইন্ডাস্ট্রি সিলেক্ট করছে। সো আমরা যেহেতু কিচেন লিখে সার্চ করছি, সো আমাদের আর এখানে ইন্ডাস্ট্রি না দিলেও চলবে। আমরা নিচের দিকে দেখি আর কি আছে। আচ্ছা, এরপর আছে মান্থলি ইউজার্স। আপনি কি টাইপ সাইট দেখতে চান, এটা মেনলি হচ্ছে বায়ারদের জন্য, যারা আপনার ফ্লিপকার্টে আসে সাইট কিনতে, তাদের জন্য এই অপশনগুলি দেওয়া। তারা কারণ হচ্ছে অনেকের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, যেহেতু সে কিনতে আসবে, সে তার একটা টার্গেট থাকে যে আমার এমন একটা সাইট দরকার যার মধ্যে আমার মান্থলি 10,000 থেকে 20,000 ট্রাফিক আছে, ঠিক আছে। সো সে সেখানে এখানে মিনিমাম 10,000 দিবে, ম্যাক্সিমাম 20,000 দিবে, ঠিক আছে। এই রেঞ্জের মধ্যে যে ট্রাফিকওয়ালা সাইটগুলি আছে সেগুলি তার সামনে শো করবে।
এরপর মান্থলি পেজ ভিউ, মিনিমাম পেজ ভিউ কত থেকে কতর মধ্যে হলে সে সাইটগুলি দেখতে চাচ্ছে, ঠিক আছে, সেগুলি সে এখানে ফিল্টার করে নিতে পারে। এরপর মান্থলি প্রফিট, ঠিক আছে, কারণ হচ্ছে যে সাইটটা কিনতে আসবে সে ধরেন যে চাচ্ছে যে এমন সাইট কিনবে যে যার মান্থলি প্রফিট হচ্ছে আপনার $1000 উপরে, ঠিক আছে, সো সে সেখানে মিনিমাম $1000 দিয়ে দিবে। এরপর সাইটের দাম, প্রাইস রেঞ্জ, ঠিক আছে, সাইটের দাম বলতে যে সাইটটা লিস্টিং করা, ধরেন যে আমার সাইট, আমি যখন সাইটটা লিস্টিং করাবো তখন একটা দাম নির্ধারণ করা হয়, ঠিক আছে, দামটা নির্ধারণ করা হয়, এরপর তার উপর বিডিং হয়। সো যে দামটা নির্ধারণ করা হয় সে দামটা এখানে আপনি রেঞ্জ দিয়ে ফিল্টার করে নিতে পারবেন। এরপর আছে ডোমেন এজ বা ওয়েবসাইটের এজ, এরপর মাল্টিপল অপশন, অথরিটি স্কোর, এগুলি আমরা চেঞ্জ করতেছি না, এগুলি যা আছে তাই থাক। আমরা জাস্ট একদম নিচের দিকে চলে আসব, সেটা হচ্ছে কি স্ট্যাটাস। স্ট্যাটাস বলতে হচ্ছে এখানে যে সাইটগুলি লিস্টিং করা আছে এই সাইটগুলির স্ট্যাটাস, এই সাইটগুলি কি স্টিল ওপেন ফর বিডিং নাকি অলরেডি রিসেন্টলি সোল্ড হয়েছে, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে তো প্রতিনিয়ত হাজার হাজার সাইট লিস্টিং হচ্ছে। সো যেই সাইটগুলি লিস্টিং হচ্ছে সেখানে ভালো মন্দ সবই আছে, কিন্তু যেগুলি সোল্ড হচ্ছে তার মানে আমরা ধরে নিতে পারি যেগুলি সোল্ড হচ্ছে সেগুলির মধ্যে কোনো না কোনো কোয়ালিটি অবশ্যই আছে, যার কারণে সেগুলি কোনো না কোনো বায়ার ডলার খরচ করে কিনে নিচ্ছে, ঠিক আছে। সো আমরা এখানে ওপেন দিব না, আমরা রিসেন্টলি সোল্ড দিব, তাহলে বেটার অপশন পাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা রিসেন্টলি সোল্ড দিলাম লাস্টে, আর উপরে এখান থেকে জাস্ট ওয়েবসাইট টাইপ দিলাম হচ্ছে ব্লগ রিভিউ, আর অ্যাসেট টাইপ দিলাম হচ্ছে শুধুমাত্র স্টাবলিশড সাইট, স্টার্টার সাইট দিই নেই, ওকে। আচ্ছা, দেখেন আমার রেজাল্ট ছিল অলমোস্ট 60টা রেজাল্ট দেখাইছিল, এখন চলে আসছে 6টায়। আচ্ছা, এখন দেখেন 6টার মধ্যে, এখন দেখেন এখানে কিন্তু বিভিন্ন টাইপ অফ সাইট আছে, এবং এখানে দেখেন লেখা আছে যে ফার্স্টের যে সাইটটা mykitchendoctor.com, এটা লেখা আছে কি টাইপ হচ্ছে ওয়েবসাইট, ওকে। মনিটাইজেশনটাই হচ্ছে আমি যেটা বললাম যে আপনার ওয়েবসাইট থেকে কি মানি জেনারেট হচ্ছে কিনা, ইনকাম জেনারেট হচ্ছে কিনা, এখানে লেখা আছে যে মনিটাইজেশন নট অ্যাভেইলেবল, ঠিক আছে, তার মানে হচ্ছে এ মানে মনিটাইজেশন তার যে অন আছে বা তার দেখেন নেট প্রফিট এটা নট অ্যাভেইলেবল শো করাচ্ছে, হয় তার হয়তো বা মনিটাইজেশন অন হয় নাই অথবা সে হাইড করে রাখছে, ঠিক আছে। বাট এখানে ডেসক্রিপশনে লেখা আছে কি মাই কিচেন ডক্টর ইজ অ্যান অ্যাডসেন্স অ্যাপ্রুভড কিচেন ব্লগ, তার মানে হচ্ছে তার সাইটে অ্যাডসেন্স মনিটাইজেশনটা অন করা, ঠিক আছে। বাট এখানে সে ডেসক্রিপশনে লিখে দিছে, বাট অপশনে দেখাচ্ছে নট অ্যাভেলেবল। সাইটের দাম হচ্ছে $900, এটা অলরেডি সোল্ড হয়ে গেছে, ঠিক আছে, আমরা যা দেখবো সবগুলি সোল্ড। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা এই যে এখানে সর্ট করি, এই যে 6টা রেজাল্ট বা আরও যদি বেশি রেজাল্ট দেখায় আমরা রেজাল্টগুলিকে সর্ট আউট করি এইভাবে যে সবচেয়ে বেশি দামে কোনটা সেল হয়েছে। যেমন এখানে এখন সর্ট আছে মোস্ট রিলিভেন্ট, এখানে ক্লিক করলে দেখেন মোস্ট রিলিভেন্ট, মোস্ট অ্যাক্টিভ, লোয়েস্ট প্রাইস, হাইয়েস্ট প্রাইস, মোস্ট রিসেন্ট, এন্ডিং সুনেস্ট, মোস্ট প্রফিটেবল। আচ্ছা, আমরা দেখি যে হাইয়েস্ট প্রাইসে কোনটা সেল হয়েছে, এইরকম সাইটগুলি দেখি একটু। আচ্ছা, হাইয়েস্ট প্রাইস সিলেক্ট করার পর দেখেন ফার্স্টেই যে সাইটটা আসছে সেটা হচ্ছে homedust.com, টাইপ হচ্ছে ওয়েবসাইট, এই যে দেখেন মনিটাইজেশন অ্যামাজন, তার মানে সে অ্যামাজন অ্যাফিলিয়েট করতেছে, তার নেট প্রফিট অনলি $73 পার মান্থ, ঠিক আছে, তার নেট প্রফিট হচ্ছে $73 পার মান্থ এভারেজ, ঠিক আছে, এটা তারা খুব সম্ভবত 6 মাসের এভারেজ করে, তো লাস্ট 6 মান্থ বা 1 ইয়ারে তার মান্থলি এভারেজ ইনকাম হচ্ছে $73, ঠিক আছে। বাট সাইটটা সোল্ড হয়েছে $4000। তো আমরা আপনাদেরকে বোধহয় একদম প্রথম দিকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলছিলাম যে আপনারা যে সাইটগুলি লঞ্চ করতেছেন এগুলি কিন্তু একটা অ্যাসেট, এবং দেখেন এই সাইটের ডেসক্রিপশনে কি লেখা, 2-year-old ডোমেইন অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট, 2 বছর হয়েছে সে সাইটটা মানে
হোম ডাস্ট কেসে রান করতেছে, অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট, $73 মান্থলি রেভিনিউ, ঠিক আছে, প্যাসিভ ইনকাম। আচ্ছা, এখন আপনাদেরকে প্রথম দিকে বলছিলাম যে আপনাদের যে অ্যামাজন সাইটগুলি হচ্ছে এগুলি থেকে তো আপনারা আস্তে আস্তে একটা সময় আস্তে আস্তে ইনকাম জেনারেট করা শুরু করবেন, ঠিক আছে। বাট ইনকাম জেনারেট করবেন পাশাপাশি এটা কিন্তু আপনার একটা পার্মানেন্ট অ্যাসেট হিসেবেও তৈরি হচ্ছে। কারণ হচ্ছে আপনি চিন্তা করেন আপনার একটা সাইটে কিন্তু $73 পার মান্থ ইনকাম জেনারেট করা একদম ইজি, মানে খুব আহামরি কিছু না। আপনার সাইটে যদি একটা মোটামুটি পরিমাণ কিছু ভালো পরিমাণ আর্টিকেল দেওয়ার পর আপনি যখন বাইং আর্টিকেল পোস্ট করবেন বা রিভিউ আর্টিকেলগুলি পোস্ট করবেন, মোটামুটি কিছু কিওয়ার্ড যখন আপনার সেকেন্ড থার্ড পেজ বা ফার্স্ট পেজ আসা শুরু করবে, ঠিক আছে, তখন দেখবেন যে আস্তে আস্তে আপনার ইনকাম জেনারেট হওয়া শুরু হয়েছে। তো $73 ইনকাম আসলে এটা আমাদের অনেক স্টুডেন্ট আছে তাদের মামুলি ব্যাপার, ঠিক আছে। সো আমি দেখাতে চাচ্ছি যে সে যে $73 পার মান্থ তার নেট প্রফিট, আমি প্রথম ক্লাসে বোধহয় বলছিলাম যে আপনার মান্থলি এভারেজ ইনকাম যা হবে তার 30 to 35 টাইমস পর্যন্ত বা এরকম দামে আপনি আপনার সাইটটা সেল করতে পারেন, ঠিক আছে, 30 বা 35 গুণ। বাট দেখেন এই সাইটটা সেল হয়েছে কত গুণ দামে। আমরা যদি দেখাই জাস্ট ফর বলতে পারেন যে ইন্সপাইরেশন, দেখেন এটা $4000 যদি হয় তার মান্থলি এভারেজ হচ্ছে 73। দেখেন অলমোস্ট 55 গুণ দামে তার সাইটটা সেল হয়েছে। আমরা কিন্তু আপনাদেরকে বলছি 30 থেকে 35 গুণ কমাই বলছি, কিন্তু আপনাদের চোখের সামনে রেজাল্ট, এবং এই সাইটটা কিন্তু অলরেডি সোল্ড, দেখেন সেল হয়ে গেছে। তার মানে হচ্ছে সে মান্থলি যেই ইনকামটা করতো তারও 55 গুণ বেশি দামে সে সাইটটা সেল করে দিছে। তো এই সাইটটা হতে পারে আমাদের জন্য অবশ্যই একটা ইন্সপাইরেশনের একটা এক্সাম্পল। আচ্ছা, এখন আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু ফ্লিপকার্টে আসার যে সাইটগুলি আপনার এভাবে সেল হচ্ছে সেই সাইটগুলিকে অ্যানালিসিস করে ব্যাকলিঙ্ক প্রোফাইলগুলি চেক আপ করা এবং সেখান থেকে সে কি ওয়েতে ব্যাকলিঙ্ক মানে পাইছে সেই প্রসেসগুলি আমরা তখন ফলো করব। আচ্ছা, তো আমরা যদি এই সাইটটাকে একটু দেখি, সাইটের কিছু স্ট্যাটিস্টিক্স বা ডাটা যদি আমরা দেখি, দেখেন এই সাইটটা হচ্ছে আপনার আচ্ছা, গনি সরকার ভাই কোশ্চেন করছেন যে বায়ার কিভাবে কনফার্ম হবে যে আমার সাইটের মান্থলি ইনকাম $73। আচ্ছা, এটা আপনারা দেখবেন, এই যে আমি আসতেছি, দেখেন সাইটের নিচেই সাইটের আপনার ইনকামের স্ক্রিনশট, এরপর আপনার অ্যামাজনের স্ক্রিনশট সব প্রুফ আকারে দিতে হবে, ঠিক আছে। এবং দেওয়ার পর আপনি এখানে আসলে মানে আপনার কারচুপি করার কোনো ওয়ে নাই। দেওয়ার পর আপনার যখন নেগোশিয়েট হবে তখন বায়ার আপনার সাথে হয়তো বা দেখা যাবে যে লাইভ এসে কথা বলতে পারে, অথবা আপনার কাছ থেকে আপনার অ্যাকাউন্টের হয়তো বা একটা শেয়ার এক্সেস চাবে, ঠিক আছে, চেক করার জন্য। এবং সে কিন্তু আপনার ফুল সব কিছু চেক করবে। আপনি যে বলতেছেন যে আপনার সাইটের মান্থলি ট্রাফিক এত, মান্থলি পেজ ভিউ এত, ঠিক আছে, এবং আপনার ইনকাম এত, সবগুলি পয়েন্ট টু পয়েন্ট কিন্তু সে চেক করে নিবে। এবং অ্যাট লাস্ট যখন সেল হবে সাইটটা, সে আপনার সাইটের ওয়েবমাস্টার টুলের অ্যাক্সেসও কিন্তু নিবে, ঠিক আছে। সো এখানে আসলে ওই মানে আমি ম্যানুপুলেট করে অন্য কোনো ইনকাম দেখা দিলাম এই অপশন নাই। আমরা দেখেন এই সাইটটা, আমি তো এই পেজে আসলাম, দেখেন কি কি ডাটা এখানে সে ইনক্লুড করছে যেগুলি দেখে বায়ার সিদ্ধান্ত নিতে পারবে। আচ্ছা, ফার্স্টেই লেখা আছে যে ওয়েবসাইট ফর সেল, এটা হচ্ছে হোম অ্যান্ড কিচেন ইন্ডাস্ট্রি, ঠিক আছে। আচ্ছা, হোম অ্যান্ড গার্ডেনও আছে, হোম অ্যান্ড কিচেনও আছে, যেটাতে ক্যাচ করে আর কি। আচ্ছা, দেখেন এখানে অ্যাট এ গ্লান্স কি দেওয়া আছে, সাইট টাইপ কন্টেন্ট, কন্টেন্ট মানে ব্লগ সাইট আর কি। প্ল্যাটফর্ম হচ্ছে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে সাইট করা, 2 বছর এজ, নেট প্রফিট $73। আচ্ছা, ট্রাফিক, তার ইউনিক ভিজিট পার মান্থ হচ্ছে অনলি 686, ঠিক আছে।
দেখেন এই ট্রাফিকের গ্রাফ দেখাই দিচ্ছে সেপ্টেম্বর 19 থেকে মোটামুটি একটা পর্যায়ে ধরে রাখছে আর কি, ঠিক আছে। আর এই যে রেভিনিউর গ্রাফ দেখাচ্ছে এখানে। আচ্ছা, এগুলি সে দেখাচ্ছে, বাট আপনাকে এগুলি কিন্তু প্রুফ দিতে হবে, নিচে সে প্রুফও দিয়েছে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তো এখানে হচ্ছে ট্রাফিকের গ্রাফ, তার মান্থলি গ্রস রেভিনিউ এভারেজ 73। আচ্ছা, এখানে তার কিছু ট্রাফিক অ্যানালাইসিস দেখাচ্ছে। এসিএম রাশের টুলস যেটা আছে এইচটিএফের মতোই আরেকটা টুলস, এটা এই টুলসটাও ভালো। এই টুলসের ডিফল্ট কিছু অপশন দেখাচ্ছে, বাট আমাদের কাজ যেটা, আমরা এখানে যেই মেন উদ্দেশ্যে আসছি, আমরা তো আর সাইট কিনতে আসি নাই, আমরা দেখতে আসছি যে আসলে আমরা যেই সেক্টরে কাজ করতেছি বা যেই প্ল্যাটফর্ম ধরে আগাচ্ছি, এই প্ল্যাটফর্মে আসলেই কিছু পাবো কি না আমি এন্ড অফ দ্য ডে, ঠিক আছে। সো দেখেন, আমরা এই সাইটটাকে কিন্তু আমাদের এইচটিএফে নিয়ে আরও পোস্টমর্টেম করব, ঠিক আছে। সো এখানে জাস্ট দেখেন যে এটার দেখাচ্ছে যে রেফারিং ডোমেন আছে 157, মানে সে সর্বমোট 157টা ডোমেইন থেকে ব্যাকলিঙ্ক নিছে এবং তার টোটাল ব্যাকলিঙ্কের সংখ্যা হচ্ছে অলমোস্ট 1000, ঠিক আছে। অথরিটিস করে এখানে দেখাচ্ছে 32। আচ্ছা আচ্ছা, আমরা এই স্টেপে যে পরে আরও ডিটেলস দেখব, আমরা দেখি আর কি কি সে এখানে শো করছে। সে ট্রাফিকের গ্রাফটা দেখাচ্ছে এখানে, ট্রাফিক হেলথ। আচ্ছা, এখানে ইউনিট ট্রাফিক দেখাচ্ছে মান্থ ওয়াইজ, অগাস্টে কত ছিল, জুলাইতে কত ছিল, মোটামুটি 700-800-র মধ্যেই তার ট্রাফিক, এবং সেপ্টেম্বরেও তার ট্রাফিক অনেক কম ছিল। ডিসেম্বরের 2020 থেকে সে আস্তে আস্তে একটু গ্রো করা শুরু করছে, ঠিক আছে। আচ্ছা, টপ চ্যানেলস, মানে কোন চ্যানেল ধরে তার ট্রাফিকগুলি আসতেছিল, মানে তার ভিজিটরের সোর্স কি, অর্গানিক সার্চ, এটাই হচ্ছে 78%, মানে ম্যাক্সিমামই আপনার ওই যে যেসব কিওয়ার্ডে র্যাঙ্ক করছে। অর্গানিক সার্চ বলতে আপনার বোঝাচ্ছে যে গুগল থেকে কারা কারা আসছে, মানে গুগলে সার্চ করে গুগলের পেজ থেকে রেজাল্ট পেয়ে কারা কারা ও তার সাইটে ভিজিটর যাচ্ছে, সেই পার্সেন্টেজ দেখাচ্ছে 78%। তার মানে হচ্ছে তার সবচেয়ে বেশি সংখ্যক ভিজিটর আসতেছে গুগল থেকে, মানে তার বেশ কিছু সংখ্যক ভালো ভালো কিওয়ার্ড গুগলে র্যাঙ্ক করা আছে, ঠিক আছে। বাকি কিছু আসতেছে রেফারেল, এখান থেকে পেইড থেকেও কিছু আসতেছে, অনলি 0.9%। আচ্ছা, বাট মেইন অপশন কিন্তু এটাই, যেটা গুগলের সার্চ ইঞ্জিন, যেটাকে এসইও বলতেছি। আচ্ছা, টপ কান্ট্রি ভিজিটরের ইউনাইটেড স্টেটস, কানাডা, এটাই দরকার আমাদের। আচ্ছা, আমাদেরও মেইন টার্গেট কিন্তু ইউনাইটেড স্টেটসেরই ভিজিটর। আচ্ছা, এখানে মান্থলি রেভিনিউর গ্রাফ দেখাচ্ছে, আর এখানে দেখেন তার মান্থ ওয়াইজ ইনকামটা দেখাই দিচ্ছে। 73 তো ছিল তার লাস্ট, এখানে কয় মাস দেখাচ্ছে দেখি, লাস্ট হয়তো বা এখানে 8-10 মাসের 8-9 মাসের এভারেজ করছে হয়তো বা। আচ্ছা, তো তার লাস্ট 8 মান্থের, মানে জানুয়ারি থেকে অগাস্ট পর্যন্ত, এই 8 মাসের বা 9 মাসের তার এক্স্যাক্টলি কোন মাসে কত রেভিনিউ করছে সে দেখেন। মোটামুটি সবই 2 অঙ্কের ঘরে, অনলি এপ্রিলে সে 100 পাড়াইছে, ঠিক আছে। বাকি সবই দেখেন 64, 52, 42, 82, মানে 100 পারাতে পারে নাই কোনোটাতেই, শুধুমাত্র এপ্রিলে। মানে হচ্ছে একদম বলতে পারেন যে মিডিয়াম মানের সাইট, মাত্র ইনকাম করতেছে, ছোট ছোট অ্যামাউন্ট ইনকাম করতেছে। আচ্ছা, বাট সাইটটা যখন সে সেল করলো, সে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট পাচ্ছে, $4000 কিন্তু অলমোস্ট 4 লাখ টাকার মতো অলমোস্ট। আচ্ছা, আর একদম লাস্টে এখানে সেলার কিছু আপনার সাইট সম্বন্ধে কিছু ডাটা বলেন বা কিছু কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছে, যে হোয়াট ডাজ ইউর বিজনেস ডু। সে কি বলতেছে, হোম ডাস্ট, ওর ওয়েবসাইটটা ওয়াজ এস্টাবলিশড ইন 2018, এটা ব্লগ সাইট ফিচারিং রিভিউজ অ্যাবাউট হোম অ্যান্ড কিচেন টপিকস, ঠিক আছে। হাউ ডাজ ইউর বিজনেস মেক মানি, রেভিনিউ ইজ আর্ন থ্রু ডিসপ্লে অ্যাডস অ্যান্ড কমিশন ফ্রম অ্যামাজন অ্যাফিলিয়েট, ঠিক আছে। মানে কমন যেই কোশ্চেনগুলি বায়াররা করে থাকে সেগুলি সে এখানে নোট আকারে দিয়ে দিচ্ছে, ঠিক আছে।
why are you selling this business? Currently we have a number of other ongoing project that require more of our attention. ঠিক আছে, কমন অ্যান্সার যে তুমি সাইট সেল করতেছো কেন, আমার তার আরও আদার সাইট আছে, সো সে এটা সেল করে দিচ্ছে কারণ বাকি যেগুলি প্রজেক্ট আছে সেগুলিতে সে আরও মোর অ্যাটেনশন পে করতে চায়। আচ্ছা আচ্ছা, এগুলি আমরা বায়ারদের জন্য। এখন যে কথাটা আসছিল যে আপনার ইনকামের প্রুফ দিতে হবে, দেখেন এই কিন্তু মান্থ ওয়াইজ সব ইনকামের স্ক্রিনশট পিএনজি ফরম্যাট এখানে আপলোড করে অ্যাটাচমেন্টে দিয়ে দিছে, যাতে বায়ার এগুলি প্রুফটা চেক করতে পারে। দেখেন আমরা যদি সবচেয়ে বেশি ইনকাম করছিল কোন মাসে, এপ্রিল 20-তে। আচ্ছা, আমরা যদি এপ্রিল মাসের ডেটটা দেখি, দেখেন এটা কিন্তু একদম অ্যামাজনের ইনকাম পেজের স্ক্রিনশট, ঠিক আছে। এবং দেখেন এই যে এপ্রিলের 1 থেকে এপ্রিলের 30, 2020, এই যে তার ইনকামের কমিশন 171.43, এবং কোন দিন কতগুলি ক্লিক হয়েছে, কতজন কয়টা অর্ডার করছে, এবং কোন কোন দিন আপনার ইনকাম জেনারেট হয়েছে, এগুলি টোটাল এই গ্রাফে দেওয়া আছে। 286টা ক্লিক হয়েছে তার এপ্রিল মাসে, 78 অর্ডার, এর মধ্যে 68টা শিপ হয়েছে, কনভার্সন রেট 27, এবং তার যেই পরিমাণ আপনার প্রোডাক্ট সেল হয়েছে তার টোটাল দাম হচ্ছে $3,406, এবং সে আর্ন করছে $170, ঠিক আছে। এখানে যে গ্রাফটাও বলে দেই, এই যে আপনার ব্লু বা আপনার এটা কী কালার বলে, ধরলাম যে ব্লুই বা এই আকাশি কালারের যে আপনার যে বারগুলি দেখতেছেন এগুলি হচ্ছে আপনার আর্নিং দেখাচ্ছে, রেড কার্ভটা দেখাচ্ছে হচ্ছে ক্লিক, কতগুলি ক্লিক পড়তেছে আপনার ডেইলি আপনার সাইটে, আর ইয়েলো কার্ভটা হচ্ছে দেখাচ্ছে কতগুলি অর্ডার পড়তেছে। যেমন এই দিনে তার অনেকগুলি অর্ডার পড়ছে, এরপর অর্ডার নাই এখানে একটা একটা করে পড়তো, মানে অর্ডার এই 2-3 দিন পর পর একটা দুইটা বাদ করে পড়তো আর কি, বাট ক্লিক ছিল ভালো। ইনকাম অল্প অল্প করে এই আপনার মিডলে যে একটা বড় ইনকাম হয়েছে, বাট টোটালটা মিলে ওর $171 ইনকাম হয়েছে। আচ্ছা, তো এইরকম সে মান্থ ওয়াইজ লাস্ট 6 মান্থ বা 10 মাসের স্ক্রিনশট কিন্তু এখানে অ্যাটাচমেন্টে দিয়ে দিচ্ছে, সো বায়ার যাতে এগুলি দেখে চেক করতে পারে। আচ্ছা, এবার আমরা আসি আমাদের যে কাজ সেই কাজে। ফ্লিপকার্ট সাইটে কিভাবে আমরা দেখতে পারি আমি শর্টকাটে দেখাই দিলাম আপনাদেরকে। আমরা এবার আমাদের কাজে নামি, সেটা হচ্ছে আমরা দেখব যে এই যে homedust.com এর অরিজিনাল অবস্থা কি এখন। homedust.com দেখি। আচ্ছা, এই হচ্ছে তার সাইট, ওয়ার্ডপ্রেসে করা, বাট হোম পেজে সে আপনার কিছু এলিমেন্টর প্লাগইনটা দিয়ে একটা কাস্টম ডিজাইন করছে। আচ্ছা, এখানে সে হোম পেজে তেমন কিছু রাখে নাই, জাস্ট সে কি প্রোডাক্ট তার মেইন প্রোডাক্ট বা ক্যাটাগরি সেই নিশগুলিকে এখানে সে হাইলাইট করে রাখছে। আরেকটা অনেক ইম্পর্টেন্ট জিনিস বলি, সেটা হচ্ছে এই যে ফ্লিপকার্টে যখন আপনারা এই সাইট ঘাটাঘাটি করবেন বা যে সকল সাইট সেল হচ্ছে বা লিস্টিং হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির, আপনার সিমিলার ইন্ডাস্ট্রির, আপনারা যখন এই সাইটগুলি ঘাটাঘাটি করবেন আপনারা কিন্তু বিভিন্ন নিশ পাবেন, ঠিক আছে। ধরেন যে আমি কিচেন বা আমি ধরেন যে সাপোজ ব্লেন্ডার নিয়ে সার্চ করতেছিলাম, বা আমার সাইটটা হচ্ছে ব্লেন্ডারের উপরে, তো আপনি যখন ব্লেন্ডার নিয়ে সার্চ করতেছিলেন, ধরেন যে আপনি হোম ডাস্টকেই পাইলেন, পাওয়ার পর যখন সাইটে ঢুকবেন আপনি দেখেন এখানে কিন্তু আদার্স আরও কিছু নিশের আইডিয়া পাবেন, যদিও এখানে সবগুলি সে মোটামুটি কমন বা আপনার হাই কম্পিটিটিভ নিশ নিয়ে কাজ করছে। ধরেন যে কেউ যদি ব্লেন্ডার নিয়ে খুঁজতে তাকে পাইলো, সে দেখা গেলো যে আরও 4-5টা নিশের আইডিয়া পেয়ে যাচ্ছে এখান থেকে, যেমন বেস্ট গার্বেজ ডিসপোজাল, ঠিক আছে। এরপর আপনার বেস্ট পোর্টেবল এয়ার কন্ডিশনার, এরকম আপনারা দেখা যাবে যে কিছু আনকমন বা লো কম্পিটিটিভ অনেক নিশও পেয়ে যেতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ওর মেনুতে ও ক্যাটাগরিতে জাস্ট এই কয়টাই রাখছে: অ্যাপ্লায়েন্স, বাথরুম, ক্লিনিং, গ্যারেজ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, কিচেন, লন গার্ডেন। আচ্ছা, আমরা দেখি
যে ধরেন সাপোজ ভ্যাকুয়াম ক্লিনারের উপরে সে কতগুলি আর্টিকেল দিছে। আচ্ছা, তার সব আর্টিকেলই খুব সম্ভবত ভ্যাকুয়ামের ভিতরে। আচ্ছা দেখেন, ওর কিন্তু দেখেন অনেক কিছু আছে, বেস্ট ম্যাগনেটিক স্ক্রিন ডোর, প্রোটেকশন স্ট্যাম্প, ঠিক আছে। এরপর এই যে দেখেন ব্লেন্ডার উইথ গ্লাস জার, ব্লেন্ডার উইথ একাই বোল, এরপর ড্রাইভার বাটার কাপ, ঠিক আছে, লাইট ওয়েট হেয়ার ড্রায়ার, অনেক কিছু কিন্তু আছে, কিন্তু সে হোম পেজে কিন্তু সবগুলিকে হাইলাইট করে নেই, ঠিক আছে। সে হোম পেজে কয়েকটাকে হাইলাইট করছে, হয়তো বা আগে করছিল, হয়তো বা সাইটটা যে কিনছে সে হয়তো বা এডিট করতেছে বা কাজ করতেছে সাইটে সামথিং। আচ্ছা, তো দেখেন এই যে এখানে সে যে সাইটগুলিকে যেই নিশগুলিকে এখানে আপনার করে রাখছে, হাইলাইট করে রাখছে, এগুলিতে কিন্তু ক্লিক করলে কিন্তু আপনার ওই নিশের বাইং আর্টিকেলটা ওপেন হচ্ছে। দেখেন বেস্ট ভ্যাকুয়াম ক্লিনারে ক্লিক করছি, আমার কিন্তু এই সরাসরি এই আর্টিকেলে চলে আসছে। আবার দেখেন আমি যদি এই যে বেস্ট গার্বেজ ডিসপোজালে ক্লিক করি, দেখেন বেস্ট গার্বেজ ডিসপোজাল 2020 সরাসরি বাইং আর্টিকেলে চলে আসছে। মানে হচ্ছে সে অ্যাকচুয়ালি একটা বুদ্ধি করে এই কাজটা করছে, সেটা হচ্ছে তার হোম পেজে যে আপনার ব্যাকলিং করা আছে, তার খুব সম্ভবত হোম পেজ টার্গেট করে অনেক ব্যাকলিং করা আছে, যার কারণে হোম পেজে অনেক স্ট্রেংথ ভালো, হোম পেজে লিঙ্ক জুস পাচ্ছে বেশি। তার কারণে সে কী করতেছে, তার যেই হার্ড নিশগুলি নিয়ে সে কাজ করতেছে, যেমন এই যে আপনার ভ্যাকুয়াম ক্লিনার, হিউমিডিফায়ার, এগুলি কিন্তু কেডি খুব হাই। সো এই সব আর্টিকেলগুলিকে সে কী করতেছে, আপনার সরাসরি হোম পেজে অ্যাঙ্কর করে রাখতেছে। আমি বলছিলাম যে ইন্টারনাল লিঙ্কিং, ঠিক আছে, সে এই আর্টিকেলগুলিকে ইন্টারনালি হোম পেজের সাথে লিঙ্ক আপ করে রাখতেছে, যাতে হোম পেজের যে আপনার হিউজ পরিমাণ স্ট্রেংথ বা লিঙ্ক জুস যেটা ব্যাকলিং থেকে পাচ্ছে হোম পেজ, সেই হোম পেজ থেকে যাতে এই পেজগুলিতেও কিছুটা পাস হয়, যার কারণে সে এই তার বড় বড় মেইন বাইং আর্টিকেলগুলিকে হোম পেজে অ্যাঙ্কর করে রাখছে, ঠিক আছে। সো আমরা এই প্রসেস আমরা দেখব, আমাদের যখন সাইট মোটামুটি একটা শেপে চলে আসবে, তখন আমরা আমাদের হোম পেজ যখন ডিজাইন করব, তখন আমরা এই সবগুলি প্রসেসই বা টেকনিকগুলি আমরা অ্যাপ্লাই করব। আচ্ছা, আমাদের সাইট দেখলাম, সাইট মোটামুটি ওকে, কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা দেখব হচ্ছে সাইটের লিঙ্ক প্রোফাইল। আমরা যদি Href-এ চেক করি, Href-এ দেখি তার ওভারভিউটা কি সাইটের। আচ্ছা দেখেন, সাইটের কিন্তু একটা ভালো বা বলতে পারেন যে মডারেট ইউআর এবং খুব ব্যালেন্সড। ডিআর হচ্ছে 30, ইউআর হচ্ছে 32, ঠিক আছে, খুবই ব্যালেন্সড ডিআর ইউআর। এরপর ট্রাফিক হচ্ছে তার 940। আমরা যদি ট্রাফিকের গ্রাফটা দেখি এই যে অর্গানিক সার্চে, আচ্ছা দেখেন এই তার সাইট কিন্তু মোটামুটি অনেক পুরানো সাইট, এই যে 17 লাস্টে, খুব সম্ভবত 18-তে আসার পর সাইটটা হ্যান্ড ওভার হয়েছে, ঠিক আছে। জাস্ট এই 2 বছরে সাইটটা কিন্তু একদম মোটামুটি খুব একটা যে ভালো করছে তা না। দেখেন ট্রাফিক খুবই কম ছিল, 100 পারায় নেই, 20-50। এরপর 2019-এর লাস্টে এসে 2020 যখন শুরু হইলো, তখন সে আস্তে আস্তে, আমরা যদি লাস্ট 1 ইয়ারের গ্রাফটা দেখি, লাস্ট 1 ইয়ার দেখেন 2020-এর জানুয়ারি থেকে সে আস্তে আস্তে ইমপ্রুভ করা শুরু করলো, এবং 2020-এর লাস্টে এসে সে এখানে দেখেন 2020-এর নভেম্বরে এসে সে কিন্তু তার টপ পজিশনে গেছিল। এখানে তার ট্রাফিক ছিল অলমোস্ট 1500 প্লাস, ঠিক আছে। এখান থেকে সে একদম ড্রপ করে চলে আসছিল এখানে 739-এ। এখান থেকে সে উঠতেছে নামতেছে, মানে শেকিং অবস্থায় আছে, যার কারণে সে এখন সাইটটা সেল করে দিল, ঠিক আছে। সেল করে দিয়ে সে আর রিস্ক নিতে চাচ্ছে না, কারণ সাইট উঠছে, আবার মাঝখানে ফল করছে, এখন আবার উঠতেছে। সো উঠতি পর্যায়ে সাইট সেল করলে একটা ভালো দাম পাওয়া যায়, ঠিক আছে।
সো সাইট উঠতেছে এই পর্যায়ে সে সাইটটা সেল করে দিছে এবং ভালো অ্যামাউন্ট নিয়ে সে বাজার মার্কেট থেকে বের হয়ে চলে আসলো এবং নতুন জায়গায় আবার ইনভেস্ট করবে সে। আচ্ছা, তার ট্রাফিক গ্রাফ আমরা দেখলাম। আমরা যদি তার কিওয়ার্ডগুলি দেখি, আমি জাস্ট আমাদের দেখার কথা কিন্তু ব্যাকলিঙ্ক, বাট আমি ওভারঅল সব কিছুই দেখতেছি, কারণ যাতে আপনারা মোটামুটি একটা সাইটকে অ্যানালাইসিস করা, সাইটটার ভালো মন্দ দিক, ঠিক আছে, একটা সাইটকে দেখেই আপনার বুঝতে হবে বা ঘাটাঘাটি করে বুঝে নিতে হবে যে সাইটের ভালো দিক কী কী আছে, মন্দ দিক কী কী আছে। তো ভালো দিকগুলি যদি আপনি বুঝতে পারেন যে না এই সাইটটাতে এই জিনিসটা ডিফারেন্ট ওয়েতে করছে এবং সে ভালো রেজাল্ট পাইছে, তখন সেটা আপনি আপনার জন্য ইমপ্লিমেন্ট করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো তার কিওয়ার্ডগুলি দেখতেছি, দেখেন আমরা যদি ট্রাফিক দিয়ে ফিল্টার করা মানে সর্ট আউট করা, সবচেয়ে বেশি ট্রাফিক আসতেছে যেই কিওয়ার্ড থেকে সেটা হচ্ছে কি বেস্ট হিউমিডিফায়ার, এবং একটা বলতে পারেন যে একটা মানে কি বলে খুব হার্ড একটা বাইং কিওয়ার্ড বেস্ট হিউমিডিফায়ার। দেখেন সার্চ ভলিউম হচ্ছে 34,000, কেডি হচ্ছে 54। আমরা কিন্তু এই টাইপ কিওয়ার্ড অলরেডি অ্যাভয়েড করে গেছি, ঠিক আছে, বাট সে এইসব কিওয়ার্ডে অলমোস্ট সেকেন্ড পেজে চলে আসছে। 16 মানে হচ্ছে মানে আপনার সেকেন্ড পেজে আছে। এবং দেখেন পরেরটা বেস্ট গার্বেজ ডিসপোজাল, 11,000 সার্চ ভলিউম, কেডি 15, এটাও সেকেন্ড পেজে আছে। এবং তার মোটামুটি টপ 5 কিওয়ার্ড ধরতে গেলে সবগুলি আপনার বাইং কিওয়ার্ড, দেখেন সবগুলি বেস্ট পোর্টেবল এয়ার কন্ডিশনার, বেস্ট প্রেশার ওয়াশার। এবং যখন আপনার বেস্ট কিওয়ার্ড দিয়ে যখন আপনার মেন ট্রাফিক আসবে, তখন ধরে নিতে হবে যে আপনার সাইট থেকে আস্তে আস্তে সামনে ভালো সেল আসবে। কারণ হচ্ছে আমরা বলছিলাম যে বেস্ট ওয়ার্ডটা হচ্ছে আপনার অ্যাকশন ওয়ার্ড। এই বেস্ট দিয়ে যারা সার্চ করে তাদের মধ্যে থেকে মানে কেনার ইন্টেনশনটা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে। সো সে যেহেতু এইসব বাইং কিওয়ার্ডে সে র্যাঙ্ক করতে করে নাই এখনও, সেকেন্ড পেজে আছে, আস্তে আস্তে হয়তো বা সামনের দিকে র্যাঙ্ক করবে, তখন না তার ইনকাম আরও বাড়বে। যার কারণে যে সাইটটা কিনছে সে এই প্ল্যান করেই কিনছে যে সে এইসব বিগ কিওয়ার্ডে সে সেকেন্ড থার্ড পেজে আছে। সো তাকে নিয়ে একটু ঘষামাজা করতে পারলে বা একটু ইমপ্রুভ করানো গেলে এই কিওয়ার্ডগুলি যদি ফার্স্ট পেজে চলে আসে, তাহলে ইনকাম হয়ে যাবে মানে 4 ডবল, ঠিক আছে। সো ওই প্ল্যান করেই যে সাইটটা কিনছে সে কিনছে। আচ্ছা, আমরা দেখি যে মোটামুটি সে ভালো কিওয়ার্ডে কিন্তু সে আস্তে আস্তে ইমপ্রুভ করতেছে। আপনারা যদি দেখতে চান যে সে তার সাইট থেকে মানে বাইং কিওয়ার্ড কতগুলি পিক করছে, আমরা যদি দেখতে চাই, আমরা যদি বেস্ট দিয়ে দেখি যে বেস্ট দিয়ে কিওয়ার্ড কতগুলি আছে তার ওয়েবসাইটে, বেস্ট দিলাম, রিভিউ না দিলাম, শুধু বেস্ট দিয়ে দেখলাম। এনি টার্গেট থেকে আমরা শুধু কিওয়ার্ড সিলেক্ট করলাম, এরপর অ্যাপ্লাই। দেখেন ওর সাইট থেকে অলমোস্ট 2000-এর মতো বাইং কিওয়ার্ডই পিক করা আছে। দেখেন সব বেস্ট দিয়ে কিওয়ার্ড। সবচেয়ে বড় সার্চ ভলিউমে কোনটা আছে দেখি, বেস্ট পোর্টেবল এয়ার কন্ডিশনার, 44,000 সার্চ ভলিউম, এটা সে থার্ড পেজে আছে 23। এই কিওয়ার্ডে যখন সে ফার্স্ট পেজে বা সেকেন্ড পেজে চলে আসবে, তখন তার কিন্তু দেখেন এখন সে থার্ড পেজে থাকার কারণে মাত্র 60 ট্রাফিক পাচ্ছে, 44,000 সার্চ ভলিউম কিন্তু পাচ্ছে মাত্র 60, কারণ কি সে থার্ড পেজে আছে। সে যখন সেকেন্ড পেজে আসবে বা ফার্স্ট পেজে আসবে, তখন তার এটা হয়ে যাবে কয়েক হাজার, ঠিক আছে। সো সেখান থেকে তার সেলও সেরকম হবে, ওকে। আচ্ছা, তো আমরা কিওয়ার্ডগুলো দেখলাম যে তার ভালো কিওয়ার্ড র্যাঙ্ক করা আছে, মানে র্যাঙ্ক করতেছে, ভালো করতেছে। আচ্ছা, আমরা এবার চলে যাই আমাদের মেইন আলোচ্য বিষয় বা টার্গেট, যেটা তার ব্যাকলিঙ্ক প্রোফাইলে। আচ্ছা, আমরা দেখি যে সে এই স্টেপ আমাকে দেখাচ্ছে কি, আচ্ছা এখানে আমরা দেখছিলাম এসিএম রাশ দেখাচ্ছিল, রেফারিং ডোমেন হচ্ছে 157টা আর ব্যাকলিঙ্ক হচ্ছে 1000+। এই স্টেপ দেখাচ্ছে রেফারিং ডোমেন 144, ব্যাকলিঙ্ক 868, মানে অলমোস্ট কাছাকাছি, মানে টুলস টু টুলস ডাটা অনেক ভ্যারি করে। তারপর এইচরেফ এবং এসিএম রাশের ডাটাগুলিকে মোটামুটি রিলায়েবল ধরা হয় এবং এই দুটা ডাটা মোটামুটি কাছাকাছি থাকে। আচ্ছা,
23 মিনস থার্ড পেজ, এটা বুঝেন নাই, গনি ভাই বুঝেন নাই। থার্ড পেজ মানে হচ্ছে কোনো একটা ধরেন আমরা কোনটা দেখাচ্ছিলাম, এই যে তার একটা কিওয়ার্ড, এই যে এটা 44,000 সার্চ ভলিউম, বেস্ট পোর্টেবল এয়ার কন্ডিশনার, ঠিক আছে, এটা 23, তার পজিশন হচ্ছে 23। তার মানে হচ্ছে আমি যদি আপনাদেরকে একটা নতুন উইন্ডোতে দেখাই, আপনি গুগলে গেলেন, গুগলে যাওয়ার পর আপনি এই বেস্ট পোর্টেবল এয়ার কন্ডিশনার এই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করবেন, যদিও আমি বাংলাদেশ থেকে সার্চ করতেছি, ঠিক আছে, কিন্তু এই যে এখানে তো ইউএসএ ইয়েটা দেখাচ্ছে, পজিশন দেখাচ্ছে, মানে হচ্ছে ইউএসএ থেকে যখন কেউ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করবে, তখন এই homeDust.com বেস্ট পোর্টেবল এয়ার কন্ডিশনার এই পেজটাকে বা এই পোস্টটাকে সে 23 নাম্বার পজিশনে দেখতে পাবে। তো আমরা জানি যে গুগলে কিন্তু বাই ডিফল্ট এক একটা পেজে 10টা করে রেজাল্ট শো করে, ঠিক আছে। আমরা হয়তো বা আমাদের বিভিন্ন কাজের সুবিধার্থে আমরা সেটিং থেকে গিয়ে সেখানে নাম্বারটা বাড়াই নিছি, ঠিক আছে। এরপর বিভিন্ন আপনার জি ইনফিনিটি আপনার প্লাগইন ইউজ করছি, যাতে একই পেজে সব রেজাল্ট দেখায়। কিন্তু নর্মাল পাবলিক কিন্তু আর এত সেটিং চেঞ্জ করে না। তারা কি করে, ফার্স্ট পেজ দেখে, সেকেন্ড পেজ দেখে, এরপর ভাবনা হলে থার্ড পেজে যায়, ঠিক আছে। তো প্রতি পেজে 10 করে ধরেন আপনি, ফার্স্ট পেজে 10টা, এরপর গেলেন সেকেন্ড পেজে, এই পেজে আসবে 11, 12, 13, 14, 20 পর্যন্ত, থার্ড পেজে যে আসবে 21, 22, 23, ঠিক আছে। আমি এক্সাম্পল দেখাচ্ছি আর কি। তো 23 মানে এবার থার্ড পেজ বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার মানে হচ্ছে ফার্স্ট পেজের 10টা, সেকেন্ড পেজের 10টা, 20টা, সে হচ্ছে 23 নাম্বার, সো তার পজিশন হচ্ছে থার্ড পেজে। এই যে 3 নাম্বার পেজে 3 নাম্বার পজিশনে, তার ইউএসএ পার্সপেক্টিভে তার পজিশন হচ্ছে 3 নাম্বার পেজে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এবার ব্যাকলিং প্রোফাইলটা দেখি। এবার ব্যাকলিং প্রোফাইলটা দেখি, ফার্স্টেই দেখি যে রেফারিং ডোমেইনটাই দেখি আমরা, যে এই ওয়েবসাইটটা কোন কোন ডোমেইন বা কোন কোন ওয়েবসাইট থেকে লিঙ্ক পাচ্ছে। রেফারিং ডোমেইন এবং ব্যাকলিং সম্বন্ধে নিশ্চয়ই আপনারা দুইটা ডিফার করতে পারতেছেন। ব্যাকলিং হচ্ছে তার 800 বা 900, 868, কিন্তু রেফারিং ডোমেইন 144, মানে হচ্ছে 144টা ওয়েবসাইট থেকে সে টোটাল 868টা ব্যাকলিং পাচ্ছে, ঠিক আছে। কারণ হচ্ছে সেম ওয়েবসাইট থেকে আপনি একটাও পাইতে পারেন, আবার 100টাও পাইতে পারেন, ঠিক আছে। যেমন আমরা যদি এখানে যাই, দেখি যে রেফারিং ডোমেইনটাকে আমরা এখানে ওপেন করছি। আচ্ছা, এখানে ওপেন করছি, দেখেন এখানে 144টা রেফারিং ডোমেইনের লিস্ট দেখাচ্ছে, এবং দেখেন প্রতি ডোমেইন থেকে সে কয়টা করে লিঙ্ক পাইছে এটাও দেখাচ্ছে। এখানে দেখেন লিঙ্কস টু টার্গেট, মানে প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকে সে 58টা লিঙ্ক পাইছে, সেকেন্ডটা থেকে পাচ্ছে 36টা, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে একই ওয়েবসাইট থেকে একাধিক লিঙ্কও পাইতে পারে। সো আমাদের মেইন আমরা দেখব হচ্ছে আগে যে অ্যাকচুয়ালি সে কোন কোন ওয়েবসাইট থেকে লিঙ্ক পাচ্ছে, কয়টা করে পাচ্ছে সেটা পরে দেখব। আগে দেখি কি কি ওয়েবসাইট থেকে পাচ্ছে। আচ্ছা, আমরা এখানে 144টা রেজাল্ট দেখতেছি, 144টা ওয়েবসাইট বা 144টা তার রেফারিং ডোমেইন। আমরা দেখব যে এই ডোমেইনগুলি থেকে কারা কারা তাকে ডু ফলো ব্যাকলিঙ্ক দিছে। লিঙ্ক টাইপ এখান থেকে ডু ফলো দিছে 107 জন। আচ্ছা, এখন আমরা দেখব যে সে যে এই 107টা ওয়েবসাইট থেকে যে সে ডু ফলো ব্যাকলিঙ্ক পাইছে, সো সে যেহেতু পাইছে, সো আমরাও সেম ইন্ডাস্ট্রির, আমাদের অবশ্যই এখানে একটা চান্স থাকবে, ঠিক আছে। সো আমাদের মেন টার্গেট হচ্ছে এটাই, যে তার যেই মানে ব্যাকলিঙ্কের যে অ্যাসেট, সেটার থেকে আমরাও সেখান থেকে কিভাবে অ্যাসেট অর্জন করতে পারি, ব্যাকলিঙ্ক অর্জন করতে পারি। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই 160টা ডোমেনের মধ্যে ডিআর সবচেয়ে বেশি কার, ডোমেন রেটিং হাই কারদের, এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন হাই টু লো এইভাবে সর্ট আউট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন তার সবচেয়ে হাই ডিআর যে ওয়েবসাইট থেকে সে ব্যাকলিঙ্ক পাচ্ছে সেটা হচ্ছে buzzfeed.com। এটা হয়তো আমরা অনেকের নাম শুনছি। buzzfeed.com থেকে সে ডু ফলো 2টা লিঙ্ক পাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পারবো যে 2টা লিঙ্ক কি কি। এই যে দেখেন
buzzfeed.com/CEUSS, এটা হয়তো বা কোনো ইউজার নেম। এই ইউজার পেজ থেকে সে তার ওয়েবসাইটের এই যে বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার এই পেজের জন্য বাসফিড থেকে একটা ব্যাকলিঙ্ক নিছে। আমরা যদি বাসফিডের এই পেজটা ওপেন করি, দেখেন বাসফিডের এখানে সে কোনো আর্টিকেলও পোস্ট করে নাই, কোনো কিছুই করে নাই। সে জাস্ট এই যে দেখেন ওয়েবসাইট কথাটা আছে, এখানে সে তার পেজটাকে অ্যাঙ্কর করছে। দেখেন নিচে homedust.com বেস্ট ভ্যাকুয়াম ক্লিনার। তার মানে হচ্ছে দেখেন বাসফিডে কিন্তু এই যে সাইন ইন করা যায়, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো বাসফিডে আপনার যদি এডিটর অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এরকম আপনার এডিটর অ্যাকাউন্টে লগ ইন করে আপনি এরকম ছোট কোনো আর্টিকেল পোস্ট করে আপনি লিঙ্ক আপ করতে পারেন। বাট সেই জন্য আপনাকে বাসফিডে এডিটরস অ্যাকাউন্ট থাকতে হবে। আমি জানি না এই ওয়েবসাইটের ওনারের কি অ্যাকাউন্ট ছিল কি না, অথবা সে হয়তোবা টাকা পে করে কোনো এডিটরের কাছ থেকে বা এরকম সার্ভিস কিনতে পাওয়া যায় যে আমাকে এরকম ভালো ভালো অথরিটি সমৃদ্ধ সাইট থেকে এভাবে ব্যাকলিঙ্ক জেনারেট করে দিবা, ঠিক আছে। সো দেখা যাচ্ছে যাদের যাদের এডিটর অ্যাকাউন্ট আছে এইসব বড় বড় ওয়েবসাইটে, তারা এটা লিঙ্ক সেল করে। সো সে হয়তো বা এরকম কোনো সার্ভিস নিছে, সো সে বাসফিড থেকে দুইটা ডু ফলো ব্যাকলিঙ্ক পাইছে, ঠিক আছে। এটা যদি নো ফলো হয়েছে তাহলে এত গুরুত্ব দিতাম না, কিন্তু দুইটা লিঙ্ক দুইটাই ডু ফলো। এবং ডিআর দেখেন বাসফিডের 91। পরেরটা দেখেন কি hatenablog.com, ডিআর হচ্ছে 90। দেখেন এখান থেকেও সে, যদি আমরা পেজটা দেখি hatenablog.com এর এই পেজ থেকে সে লিঙ্ক নিছে এই যে homedust.com ভ্যাকুয়াম ক্লিনারের জন্য এই অ্যাঙ্করে। দেখেন অ্যাঙ্করটা কিন্তু এটা হচ্ছে আমরা বলছিলাম নেক্সট অ্যাঙ্কর, মানে সরাসরি তার ডোমেইনের বা তার পেজের পোস্টের ইউআরএলটা দিয়ে লিঙ্ক নিছে। আমরা যদি এই পেজে যাই hatenablog.com, এই পেজে গেলাম আমরা। আচ্ছা দেখেন এইটাও দেখেন এই যে hatenablog.com, এইটার একটা সাবডোমেন ক্রিয়েট হচ্ছে golden.hatenablog.com, মানে হচ্ছে খুব সম্ভবত এখানেও আপনি সাইন আপ করতে পারবেন, ঠিক আছে। এবং দেখেন কোল্ডেন্স ব্লগ, কোল্ডেন নাম দিয়ে হয়তো বা কেউ এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, তার অ্যাকাউন্ট থেকে সে এই পোস্টটা করছে। এবং দেখেন পোস্টের এই যে এখানে একদম সরাসরি নেক্সট লিঙ্কটা শেয়ার করে দিছে, এবং এটা ডু ফলো লিঙ্ক, ঠিক আছে। একটা মোটামুটি মানের একটা 700-800 ওয়ার্ডের একটা আর্টিকেল পোস্ট করে দিছে। এখন কথা হচ্ছে আমরা এই ধরেন যে এই যে বড় বড় সাইট বাসফিড, hatenablog বা lifehacker.com, ডিআর দেখেন 90, 91 এবং ডু ফলো লিঙ্ক নিছে। তো এই টাইপ সাইটে আমাদের আসলে আমরা ট্রাই করে দেখতে পারি যে আসলে এডিটর অ্যাকাউন্ট বা আপনার সাইন আপ করে কোনো আর্টিকেল পোস্ট করে সেখানে লিঙ্ক রাখা যায় কি না। বাট ম্যাক্সিমাম সাইটই হচ্ছে আপনার এডিটর অ্যাকাউন্ট এখন আসলে অ্যাপ্রুভ হয় না, বা দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করা গেলেও আর্টিকেল দিলে আর্টিকেল হয়তো বা আপ টু দ্য মার্ক না হলে অ্যাপ্রুভ করে না, ঠিক আছে। সো এই ওয়েবসাইট ওনার হয়তো বা সে কোনো সার্ভিস নিছে টাকা দিয়ে, যে আমাকে এই টাইপ বড় বড় সাইটে তুমি ব্যাকলিঙ্ক নিয়ে দিবা। এবং দেখেন সবগুলি কিন্তু 90 আপ ডিআর, ঠিক আছে। সো এই টাইপ সাইটে আসলে হুট করে আপনি একটা এডিটর অ্যাকাউন্ট ক্রিয়েট করে হুট করে একটা আর্টিকেল পোস্ট করে লিঙ্ক নিয়ে চলে আসবেন ডু ফলো, এত সহজ হয় না সাধারণত, ঠিক আছে। আচ্ছা আমরা কি দেখব আমাদের জন্য সবচেয়ে প্রফিটেবল বা ইজি অপশন কোনটা? আমাদের জন্য সবচেয়ে প্রফিটেবল অপশন হবে এমন অপশন, আমরা দেখব যে এখানে কোনো ব্যাকলিঙ্ক বা কোনো ওয়েবসাইট আছে কিনা যেখান থেকে সে আপনার গেস্ট পোস্ট নিছে। গেস্ট পোস্টের আমরা আলাদা একটা ক্লাস করব কিভাবে গেস্ট পোস্ট নিতে হয়। বাট আমরা এখন জাস্ট এতটুকু জানি যে আমরা এমন এমন সাইটগুলি খুঁজে বের করার চেষ্টা করব, দেখব যে যেখানে সে জাস্ট একটা আর্টিকেল পোস্ট করছে, আর্টিকেলের ভিতর থেকে একটা জেনেরিক হোক বা আপনার এক্সাক্ট কিওয়ার্ড হোক, যে কোনো একটা অ্যাঙ্করে সে তার ওয়েবসাইটের কোনো পেজে সে লিঙ্ক আপ করছে, ঠিক আছে। এবং সেখানে যদি ধরেন যে আপনার রাইট ফর আস বা সাবমিট ইউর আর্টিকেল এই টাইপ অপশন থাকে, তাহলে আমরা বুঝবো যে সেখানে আমাদেরও অপশন বা সুযোগ আছে।
আমি দেখি এক্সাম্পল পাই কিনা আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে যেগুলি হাই ডিয়ার পেজগুলি আছে এগুলি আমি ধরে নিচ্ছি যে এগুলি সে সার্ভিস নিচ্ছে অথবা তার কোনো অ্যাকাউন্ট আছে। আমরা এখান থেকে দু একটা ট্রাই করে দেখব যে এখানে আসলে এডিটর অ্যাকাউন্ট বা সাইন আপ করে আর্টিকেল পোস্ট করা যায় কিনা। যদি যায় তাহলে তো আসলে সেটা আপনার সাইটের জন্য হিউজ একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, আমরা দেখি যে এমন কোনো সাইট আছে কিনা যেখান থেকে আমাদের সরাসরি ওই যে আমরা একটা আর্টিকেল দিয়ে সেখান থেকে আমরা একটা ব্যাকলিঙ্ক পেতে পারি, আমাদের চান্স খুব বেশি, এরকম কোনো ব্লগ সাইট আছে কিনা। ঠিক আছে, ব্লগ সাইট বা আপনার রিভিউ সাইট। ঠিক আছে, কারণ এগুলি হচ্ছে আপনার সব আপনার বলতে পারেন যে কমিউনিটি সাইট বলতে পারেন অথবা অথরিটি সাইট বলতে পারেন, যেগুলি হচ্ছে এখানে আপনি লগ ইন করে আইডি ক্রিয়েট করে তারপর পোস্ট করবেন। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে ব্লগ সাইট থেকে গেস্ট পোস্ট নেওয়া, কারণ গেস্ট পোস্টটা খুব ভালো কাজে দেয়। এবং যেহেতু গেস্ট পোস্ট আমরা মোটামুটি চেষ্টা করি যে ইন্ডাস্ট্রি রিলেটেড বা আমার নিশ রিলেটেড কোনো সাইট থেকে নিতে, সো সেখানে রিলিভেন্সিটাও খুব ভালো পাওয়া যায় এবং খুব ভালো কাজেও দেয়। আচ্ছা, আমরা দেখি। আচ্ছা, এখানে দেখেন ও কিছু এডু ব্যাকলিঙ্কও ক্রিয়েট করছে। দেখেন usma.edu, এরপর eku.edu। ঠিক আছে, আমরা যদি তোর এডু ব্যাকলিঙ্কের অবস্থাটা দেখি, আমি আশা করব যে আপনারা হয়তোবা আমাদের যে এডু ব্যাকলিঙ্ক বা স্কলারশিপ ব্যাকলিঙ্ক জেনারেটেড যে ভিডিওগুলি দেওয়া হয়েছিল দেখছেন সেগুলি। ঠিক আছে, সো যদি দেখে থাকেন তাহলে আপনারা ইজিলি আইডিয়া করতে পারবেন সে এডু ব্যাকলিঙ্ক থেকে কিভাবে এডু ওয়েবসাইট থেকে সে কিভাবে ব্যাকলিঙ্ক জেনারেট করছে। দেখেন এই যে eku.edu, এটা থেকে সে 6টা ডু ফলো ব্যাকলিঙ্ক পাচ্ছে। আমরা যদি দেখি সে কি পেজ থেকে ব্যাকলিঙ্ক নিচ্ছে এই এডু ওয়েবসাইটের। আচ্ছা, দেখেন এই যে scholarships.eku.edu, ফাইন্ডিং স্কলারশিপ অনলাইন, দেখছেন একদম হাতে মানে চোখের সামনে স্কলারশিপ ব্যাকলিঙ্ক। এবং এই যে eku.edu এই ওয়েবসাইটের স্কলারশিপ পেজ থেকে এই হোমডাস্ট তার স্কলারশিপ পেজে একটা ডু ফলো ব্যাকলিঙ্ক নিছে। আমরা যদি এই এডু ওয়েবসাইটটার এই পেজে যাই, দেখেন এটা হচ্ছে eku.edu, এই মানে হচ্ছে কি ইস্টার্ন কেনটাকি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির স্কলারশিপ পেজ। এবং এই স্কলারশিপ পেজে দেখেন এই যে স্কলারশিপের লিস্টিং করা আছে, বিভিন্ন স্কলারশিপের লিস্টিং করা আছে। দেখি এখানে আমাদের যেটা নাম ছিল কি আমাদের এখানে ও অ্যাঙ্কর করছে কিসে, হোমডাস্ট স্কলারশিপ। দেখি আমরা হোমডাস্ট স্কলারশিপ নামে কোথায় আছে। আচ্ছা, আমরা অ্যাঙ্করটা যদি কপি করে নিয়ে আসি, মানে হচ্ছে কোন অ্যাঙ্কর দিয়ে সে এই স্কলারশিপ পেজ থেকে ব্যাকলিঙ্ক নিছে। Ctrl+F+V, এই যে দেখেন হোমডাস্ট স্কলারশিপ। ঠিক আছে, এই যে হোমডাস্ট স্কলারশিপ। আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন homeDust.com এর স্কলারশিপ পেজে চলে আসছে। ঠিক আছে, দেখেন যারা স্কলারশিপ পেজ স্কলারশিপ লিঙ্ক বিল্ডিংয়ের ভিডিওটা দেখছেন তারা একদম ইজিলি বুঝতে পারবেন আশা করি। দেখেন সে একটা আলাদা স্কলারশিপ পেজ বিল্ড আপ করছে, এখানে সে আপনার স্কলারশিপের ব্যাপক ডেসক্রিপশন দিছে, কত টাকা দিবে, প্রাইস, পাবলিসিটি, এরপর কিভাবে অ্যাপ্লাই করবে। দেখেন ও কিন্তু আলটিমেটলি আমাদের ওইটাই মোটামুটি এই যে দেখেন 3000 ইউএসডি পুরস্কার ঘোষণা করছে সে, কিন্তু মোটামুটি বলতে পারেন যে সে এটা ফেক করছে। কারণ দেখেন সে কিন্তু $3000 প্রাইস ডিক্লেয়ার করছে, কিন্তু অলরেডি কিন্তু সে সাইটটা বিক্রি করে দিছে। তো সাইটটা যে বিক্রি করে দিছে সে আর কি স্কলারশিপ দিবে। ঠিক আছে, বাট মেইনলি সে কাজটা করছে হচ্ছে ওই এডু সাইট থেকে ব্যাকলিংটা পাওয়ার জন্য স্কলারশিপ পেজটা তৈরি করছে। দেখেন এই যে 750 ওয়ার্ডের আর্টিকেল চাইছে সে। ঠিক আছে, মানে একটা মানে একটু ন্যাচারাল ওয়েতে প্রেজেন্টেশন করছে। এরপর আবার কি করছে, 2017 সালের উইনার ডিক্লেয়ার করছে। উই হ্যাভ সিলেক্টেড দ্য উইনার অফ 2017 হোমডাস্ট স্কলারশিপ
from 43 submission. The winner is Bob Michael from Wayne State University. Congratulations. এই যে বব মাইকেল ওয়েন স্টেট ইউনিভার্সিটি, আমার আদৌ সন্দেহ আছে যে এই নামে কেউ আদৌ আছে কিনা। এবং ওয়েন স্টেট ইউনিভার্সিটি দেখেন কোনো লিঙ্ক আপ কিছু করা নাই, এটা জাস্ট একটু ন্যাচারাল করা এবং আগ্রহ তৈরি করা আর কি। ঠিক আছে, যে আমরা অলরেডি একজনকে পুরস্কার দিচ্ছি, সামনের বছর আবার দিব। ঠিক আছে, একটু ন্যাচারাল করা আর কি পেজটাকে। আচ্ছা, তো দেখেন সে কিন্তু একটা স্কলারশিপ পেজ তৈরি করে এই এডু ওয়েবসাইট থেকে একটা স্কলারশিপ লিঙ্ক আদায় করে নিল। আচ্ছা, তো এই এডু ওয়েবসাইট দেখেন, এডু ওয়েবসাইটগুলি থেকে সেভাবে স্কলারশিপ পেজ দিয়ে সে এডু ব্যাকলিংগুলি অর্জন করছে। এবং দেখেন এডু ব্যাকলিংগুলির ডিআরও কিন্তু খারাপ না, অনেক হাই, 75। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি যে এমন কোনো সাইট আছে কি যাদের যেখান থেকে সে আর্টিকেল দিয়ে গেস্ট পোস্ট নিছে। এই সাইটগুলি থেকে সাধারণত লিঙ্ক সংখ্যা খুব কম হয়। ঠিক আছে, কারণ হচ্ছে গেস্ট পোস্ট হচ্ছে এইরকম যে আপনার একটা সাইট আছে, আমি আপনাকে মেল করলাম যে তোমার সাইটে আমি একটা আর্টিকেল দিব ফ্রি অফ কস্টে, এবং আর্টিকেলটা খুব ওয়েল রিসার্চড। আর্টিকেলটা তুমি তোমার সাইটে পোস্ট করবা, আমি তোমার কাছ থেকে কিছুই চাই না, বিনিময়ে তুমি জাস্ট তো ওই আর্টিকেলের ভিতর থেকে আমাকে আমার ওয়েবসাইটের এই পেজে একটা লিঙ্ক দিয়ে দিবা। ঠিক আছে, গিভ অ্যান্ড টেক আর কি। আমি তোমাকে আর্টিকেল দিব ফ্রি অফ কস্টে, 1000 ওয়ার্ড বা 2000 ওয়ার্ড, তুমি আর্টিকেলটা তোমার কাজে ইউজ করতে পারবা, তোমার আর্টিকেল তোমার সাইটে পোস্ট করো, বিনিময়ে আমার একটা লিঙ্ক দিয়ে দাও। ঠিক আছে, এই হচ্ছে আপনার গেস্ট পোস্টিংয়ের শর্ট ভার্সনটা যদি আমি বলি আর কি। বাট এখন শুধু আর্টিকেল দিলেই হয় না, সাথে কিছু আপনার ডলারও পে করতে হয়। ঠিক আছে, গেস্ট পোস্টিংটা এখন আর ফ্রি মেথডে খুব কম কাজে দেয়, এখন ম্যাক্সিমাম সবাই পেমেন্ট চায়। আচ্ছা, আমরা দেখব যে এখানে এরকম গেস্ট পোস্টিং করার মতো কোনো অপশন আছে কিনা, বা সে আদৌ করছে এরকম কিছু আছে কিনা। এবং আমি যেটা বললাম যে আপনি একটা আর্টিকেল দিবেন, এবং দেখেন এখানে যদি দেখেন এই যে একটা ওয়েবসাইট, এখান থেকে 34টা ব্যাকলিং পাচ্ছে, সে এখান থেকে পাচ্ছে 24টা। সো আমি যে প্রসেসটার কথা বললাম যে গেস্ট পোস্ট, যে আপনি একটা আর্টিকেল দিবেন, বিনিময়ে সে আপনাকে একটা ব্যাকলিং দিবে, বা দুইটাই দিবে বা তিনটাই দিবে। ঠিক আছে, বাট এরকম ভুরি ভুরি ব্যাকলিং কিন্তু সে আপনাকে কখনোই দিবে না। সো এগুলি গেস্ট পোস্ট অপশন না। ঠিক আছে, দেখবেন যে যেখান থেকে একটা বা দুইটা ব্যাকলিং পাচ্ছে এরকম সাইটগুলি হচ্ছে আপনার ধরে নেবেন যে সেখান থেকে সে কম সংখ্যক ব্যাকলিং পাচ্ছে, কারণ হচ্ছে সেখানে আসলে এভাবে চোখ বন্ধ করে ভুরি ভুরি ব্যাকলিং দিচ্ছে না। ঠিক আছে, কারণ হচ্ছে আপনি যার সাইট থেকে ব্যাকলিং নিচ্ছেন তারও তো চিন্তা করতে হবে যে আমার সাইট থেকে তো একজনকে এত বেশি ব্যাকলিং আমি দিব না। ঠিক আছে, এটা স্প্যামিং পর্যায়ে চলে যায়। আচ্ছা, তো দেখেন এই যে দুইটা করে ব্যাকলিং পাচ্ছে, যেমন এটা কি আই গেমিং বিজনেস, গেমিং সাইট থেকে হয়তো বা সে নিছে। আচ্ছা, ইমেজ থেকে যে নিচে দেখেন ইমেজ, আমরা যদি পেজটায় যাই, যদিও তার একটা কিচেন নিশ, সে দেখেন গেমিং একটা ওয়েবসাইট থেকে ব্যাকলিং নিছে, বাট এই লিঙ্কটা কিন্তু অতটা রিলিভেন্ট হয় নাই। আচ্ছা, সেই লিঙ্ক নিচে কোত্থেকে দেখেন, ইমেজ হোম ডাস্ট, এই যে ইমেজটা যে ইউজ করা হয়েছে এই ইমেজের ক্রেডিট তাকে দিছে, ইমেজের ক্রেডিটটা হোম ডাস্টে দিয়ে homedash.com এর লিঙ্কটাকে এখানে অ্যাঙ্কর করে দিছে। ঠিক আছে, সো এটা কিন্তু একদম পারফেক্ট একটা আপনার লিঙ্ক হয় নাই। আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে এমন লিঙ্কগুলি সবচেয়ে বেশি আপনার কাজে দেয় সেগুলি যেগুলি হচ্ছে আপনার ব্লগের কন্টেন্টের ভিতর থেকে আসে। যেমন দেখেন এই যে একটা ব্লগ, ঠিক আছে, ব্লগের ভিতরে দেখেন এই যে কন্টেন্টের ভিতরে যে এই যে একটা অ্যাঙ্কর করা, এই অ্যাঙ্কর থেকে লিঙ্ক আসতেছে, যেটা এই টাইপ লিঙ্কগুলি ভালো কাজে দেয়। এবং গেস্ট পোস্টিংয়ে আমরা সাধারণত এরকম আর্টিকেলের ভিতরে বা কন্টেন্টের ভিতর থেকে একটা কিওয়ার্ড সিলেক্ট করে দিই, এবং ওই কিওয়ার্ডের অ্যাঙ্কর থেকে আমাকে ব্যাকলিঙ্ক দেয়, যার কারণে ওগুলি মানে খুব ভালো কাজে দেয়। এইরকম দেখেন এইটার লিঙ্কটা হচ্ছে একদম লাস্টে ক্রেডিট দিছে যে ইমেজটা হোমডাস থেকে নেওয়া। ঠিক আছে, বাট এটা আমি বলবো না যে পারফেক্ট একটা লিঙ্ক হয়েছে এখান থেকে, এবং আমাদের ডোমেনটাও আমাদের ইন্ডাস্ট্রি রিলেটেড না। ঠিক আছে, আই গেমিং বিজনেস, সো এটা বাদ।
আমরা পরে দেখি আর কি কি আছে। যেমন দেখেন এখানে এই যে একটা আছে ওয়েবসাইট, এখান থেকেও সে 2টা ব্যাকলিঙ্ক পাচ্ছে। ঠিক আছে, কি harcourthealth.com, দেখি আমরা, যদিও কিচেন রিলেটেড হয়তো বা হেলথের সাথে মিলে এজন্য দিছে। দেখেন 3 সিম্পল ওয়েজ টু ইমপ্রুভ ইনডোর এয়ার কোয়ালিটি ইওর হোম। এই পেজ harcourthealth.com এর এই পেজ থেকে সে দেখেন এই যে লেখা আছে কন্টেন্ট, মানে হচ্ছে কন্টেন্টের ভিতর থেকে বেস্ট রেটেড হিউমিডিফায়ার্স এই অ্যাঙ্কর ইউজ করে সে একটা ব্যাকলিঙ্ক নিছে। ঠিক আছে, যেমন আমরা যে পেজটাতে যাই, এই যে harcourthealth.com এর পেজে যদি যাই, দেখেন এই হচ্ছে সেই পেজটা। আচ্ছা, পেজের এই হচ্ছে আর্টিকেল 3 সিম্পল ওয়ে টু ইমপ্রুভ ইনডোর এয়ার কোয়ালিটি ইন হোম। সো ইনডোর এয়ার কোয়ালিটি এই টপিকের সাথে অবশ্যই এই যে হিউমিডিফায়ার টপিকটা রিলিভেন্ট। সো সে এখান থেকে ব্যাকলিঙ্কটা নিয়ে একটা বুদ্ধিমানের কাজ করছে। ঠিক আছে, এরপর দেখি সে কি অ্যাঙ্কর ইউজ করছে। দেখেন এটা কি, না এটা না, এই যে বেস্ট রেটেড হিউমিডিফায়ার্স, দেখছেন একদম তার বলা চলে অলমোস্ট আপনার এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড হয়ে গেছে। তার পেজটা দেখেন নিচে, homedust.com বেস্ট হিউমিডিফায়ার, এই পেজ homedust.com বেস্ট হিউমিডিফায়ার, এই পেজের জন্য সে এই যে harcourthealth.com এর এই আর্টিকেল থেকে সে একদম মোটামুটি এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড দিয়েই সে একটা লিঙ্ক নিয়ে নিল। ঠিক আছে, এবং এটা কিন্তু আপনার বেস্ট হিউমিডিফায়ার এবং মাঝখানে রেটেড দিয়ে সে হালকা একটু ভেরিয়েশন আনছে, বাট এটা কিন্তু আপনার এক্সাক্ট ম্যাচের মধ্যেই পড়ে। ঠিক আছে, সো দেখেন এই সে বুঝতে পারছে যে এই লিঙ্কটা তার জন্য একটা ভ্যালুয়েবল লিঙ্ক। সো ভ্যালুয়েবল লিঙ্কটা যখন সে নিচ্ছে, সে সেখানে বুদ্ধি করে আপনার কি বলে বাইং কিওয়ার্ডের সাথে মিল রেখে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর ইউজ করছে। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা বলছিলাম যে এক্সাক্ট ম্যাচ অ্যাঙ্কর বা বাইং কিওয়ার্ডের সাথে মানে এই বেস্ট দিয়ে অ্যাঙ্করগুলি খুব বুঝে শুনে ইউজ করতে হয় এবং ইউজ করতে পারেন মাত্র 1%। সো 1% মানে হচ্ছে একবার, 100 বারে একবার। সো আপনাকে যখনই ইউজ করবেন আপনাকে বুঝে শুনে ইউজ করতে হবে, যে যেহেতু এটা কমবার ইউজ করতে পারবো, সো যেখানে ভালো কাজে দিবে সেখানে ইউজ করব। সো দেখেন সে কিন্তু একদম এক্স্যাক্টলি একটা মোটামুটি ভালো রিলিভেন্ট একটা টপিক থেকে কন্টেন্টের ভিতরে সে এখানে কিন্তু এক্সাক্ট ম্যাচ আপনার অ্যাঙ্কর ইউজ করে সেই আপনার বাইং কন্টেন্টে সে কিন্তু সরাসরি লিঙ্কটা নিচ্ছে। ঠিক আছে, সো সে বুঝতে পারছে যে এই কিওয়ার্ড এই লিঙ্কটা তার ভালো কাজে দিবে। আচ্ছা, এখন দেখেন সে যে এখান থেকে লিঙ্কটা নিছে, আমরা একটু বোঝার চেষ্টা করি যে সে কিভাবে এখান থেকে লিঙ্কটা নিল। আচ্ছা, দেখেন এখানে সাইটে কোনো আপনার সাইন ইন বা রেজিস্টার এই টাইপ কোনো অপশন নাই। তার মানে আমরা যে ফার্স্টে দেখছিলাম যে আপনার বাসফিড বা বড় বড় ওয়েবসাইটগুলি যেখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে পোস্ট করা যায়, এখানে সেই অপশনটা নাই। তার মানে হচ্ছে এখানে খুব সম্ভবত সে আউটরিচ করছে এবং গেস্ট পোস্টের মাধ্যমে সে আর্টিকেল থেকে আপনার ব্যাকলিঙ্কটা নিছে, মানে হচ্ছে সে এই কন্টেন্টটার টোটালটা তাকে প্রোভাইড করছে। হোমডাস্ট এই harcourt হেলথের কাছে এসে বলছে যে তোমাকে আমি এই কন্টেন্টটা দিব, তুমি কন্টেন্টটা তোমার সাইটে পোস্ট করো, বিনিময়ে আমাকে এইখান থেকে এই অ্যাঙ্করে আমাকে আমার এই পেজে একটা ব্যাকলিঙ্ক দিবা। ঠিক আছে, তারপর হয়তো তাদের মধ্যে নেগোশিয়েট হয়েছে, নেগোশিয়েট হওয়ার পর সে এখান থেকে ব্যাকলিঙ্কটা পাইছে। আমরা যদি লাস্টে একদম নিচের দিকে দেখি, দেখেন এখানে কিন্তু অনেক পোস্ট আছে। আচ্ছা দেখি, আচ্ছা দেখেন একদম নিচের দিকে আছে রাইট ফর আস। আমি বলছিলাম যে রাইট ফর আস বা সাবমিট ইওর আর্টিকেল, এটা আমরা পরে আরও ডিটেল ক্লাসে দেখব। রাইট ফর আস মানে কি, আমাদের জন্য লিখো, বা থাকতে পারে যে সাবমিট ইওর আর্টিকেল বা কন্ট্রিবিউট। ঠিক আছে, মানে হচ্ছে এই ওয়েবসাইটের যে ওনার সে বলতেছে যে আমাদের জন্য লিখতে পারো তুমি, সে লিখা ইনভাইট করতেছে।
সো এই টাইপ যেই সকল ওয়েবসাইট ওনাররা যারা এই টাইপ অপশনটা রাখে রাইট ফর আস, তার মানে বুঝে নিতে হবে সে আপনার আর্টিকেল নিতে চায়। সো যে আর্টিকেল নিতে চায় তারাই আমাদের টার্গেটেড। কারণ হচ্ছে আমরা গেস্ট পোস্টটা কি বলেছিলাম যে আমরা একটা আর্টিকেল দিব, দিয়ে সেখান থেকে একটা ব্যাকলিঙ্ক নিয়ে নিব। সো সে যেহেতু আর্টিকেল চাচ্ছে আর আমি আর্টিকেল দিতে চাই, সো আমার জন্য এটা একটা বেস্ট অপশন। ঠিক আছে, সো দেখেন আপনি কিন্তু ইজিলি ফ্লিপকার্টের মাধ্যমে এই হোমডাস্টের লিঙ্ক প্রোফাইল ঘাঁটতে ঘাঁটতে এমন একটা সাইট পেয়ে গেলেন যে অলরেডি কিনা আর্টিকেল নিয়ে গেস্ট পোস্ট দিচ্ছে। এই যে দেখেন রাইট ফর আস অপশন আছে, এবং এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে লেখা সাবমিট করার অপশন আছে। দেখেন রাইট ফর আস, হেয়ারস দ্য গাইডলাইন কি, আপনাকে আর্টিকেলটা গ্রামাটিক্যালি কারেক্ট হইতে হবে, 500 ওয়ার্ডের হইতে হবে, আদার্স কিছু অপশন দেওয়া আছে। সো আপনি এগুলি মেনে ওকে একটা 500 ওয়ার্ডের আর্টিকেল দেন, দিয়ে বলেন যে তুমি এটা তোমার সাইটে পোস্ট করো, বিনিময়ে আমাকে আমার আর্টিকেলের ভিতরের এই ওয়ার্ড থেকে আমাকে একটা ব্যাকলিঙ্ক দিবা আমার অমুক পেজে। ঠিক আছে, তখন সে যদি রাজি হয় ওকে, আর যদি বলে যে না আমার কিছু পেমেন্ট লাগবে ফর এডিটোরিয়াল পারপোজ, ঠিক আছে, তখন আপনাকে তাকে সেই পরিমাণ পেমেন্ট একটা দিতে হবে। দিলে সে কী করবে, এই যে সেম এরকম আর্টিকেলটা তার সাইটে পোস্ট করে দিবে, পোস্ট করে আপনার কাঙ্ক্ষিত অ্যাঙ্কর থেকে আপনার কাঙ্ক্ষিত পেজে লিঙ্কটা দিয়ে দিবে। ঠিক আছে, সো এই টাইপ কন্টেন্ট থেকে এরকম গেস্ট পোস্ট নিছে, এই টাইপ সাইটগুলি হবে আমাদের জন্য ক্লিক পয়েন্ট। ঠিক আছে, এগুলিকে আমরা টার্গেট করে রাখবো। এবং যেহেতু সে হোমডাস্টকে লিঙ্ক দিছে, সো আমিও তো সেম ইন্ডাস্ট্রিরই, হোমডাস্টের মতোই, যেহেতু আমিও যদি কিচেন ইন্ডাস্ট্রিরই হই, সো আমিও যদি তার কাছে গিয়ে মেসেজ করি, সেও আমাকে লিঙ্ক দেওয়ার চান্স খুব হাই। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের কি বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রসেস, যে আপনার কম্পিটিটররা কার কাছ থেকে কাকে আপনার করে কনভিন্স করে লিঙ্ক নিছে। সো আপনি যদি তাদের কাছে যান তাহলে আপনিও মোটামুটি তাদেরকে কনভিন্স করতে পারবেন, এটা শিওর থাকতে পারেন। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল ওয়েটা। তো আমরা এইভাবে তার লিঙ্ক প্রোফাইলের মোটামুটি সবগুলি সাইট ঘাঁটবো, ঘেটে ঘেটে দেখবো যে সে কী ওয়েতে সেখান থেকে ব্যাকলিঙ্কটা নিছে এবং সেটাকে আমরা পারবো কি না। যদি পারি তাহলে আমরাও সেভাবে ব্যাকলিঙ্ক আমাদের জন্য জেনারেট করব। ঠিক আছে, সো এটাই হচ্ছে মেইনলি আমাদের এই যে ফ্লিপকার্ট সাইট থেকে যে সকল সাইট সোল্ড হচ্ছে মানে সেল হচ্ছে, সেই সকল সাইটের ব্যাকলিঙ্ক প্রোফাইল থেকে কেটে কেটে আমাদের জন্য অপরচুনিটি বের করা। ঠিক আছে, সো এটাই হচ্ছে আপনার ফ্লিপকার্ট সাইট থেকে লিঙ্ক সোর্সিং টেকনিক। ঠিক আছে, সো আজকের ক্লাসটা কি বুঝতে অসুবিধা হয়েছে বা কারো কোনো কোশ্চেন আছে থাকলে কোশ্চেন করতে পারেন।